টপিক ওয়াইজ বলতে কি, সব করা যাবে না জৈব যৌগ থেকে। কিছু টপিক থেকে কোনো প্রশ্নই আসে না, আবার কিছু টপিক থেকে অনেক প্রশ্ন আসে। কারণ সব পড়তে গেলে জৈব যৌগে মনে রাখতে পারবে না, এটা হলো একটা কথা। আর যদি এসএসসি থেকে ভালো মতো পড়া থাকে, তাহলে তুমি জৈব যৌগের একদম A to Z সব পড়ো, সমস্যা নাই। আবার ধরো মেডিকেল অ্যাডমিশন আর কি বলে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, এই দুইটার মধ্যে আবার পার্থক্য আছে। ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক বেশি পড়া লাগে জৈব যৌগ আরো। মানে এখান থেকে প্রতীক টতীক দেয়, সংকেত লিখতে দেয়, অনেক বিক্রিয়া দেয়, যেগুলো আসলে অন্যান্য জায়গায় আসে না, বিশেষভাবে মেডিকেলে আসে না। মেডিকেলে জৈব যৌগ থেকে শর্ট কোশ্চেন করে, সহজ কোশ্চেন করে। বিগত বছরের কোশ্চেন দেখলে বুঝবে। 2020 সালের আগের কোশ্চেন গুলা কঠিন। 2020 সালের যে আগের কোশ্চেন গুলা জৈব যৌগের, 20 সাল বা 18 সাল এরকম, 18 সালের আগের যে কোশ্চেন গুলা জৈব যৌগের, তুমি বেশ খেয়াল করে দেখবা, অ্যাডমিশনে কঠিন কোশ্চেন ছিল মেডিকেলে জৈব যৌগ থেকে। 17 18 সালের পর থেকে জৈব যৌগ থেকে সহজ কোশ্চেন দিচ্ছে। কারণ কি, কঠিন কোশ্চেন কেউ পারতো না। আর সিস্টেমটা হচ্ছে এরকম যে, প্রাইভেট মেডিকেলে যদি তুমি একটা ভালো মার্ক না পাও, তাহলে প্রাইভেট মেডিকেলও নেয় না পাস মার্ক না পেলে। 2015 16 সাল পর্যন্ত দেখা গেছে যে এই জিনিসটা নিয়ে সমস্যা ছিল, যে পাস মার্ক উঠতো হচ্ছে মাত্র 30 থেকে 40% পিপলের। তো দেখা গেছে যে এখন 30 থেকে 40% যদি পাস মার্ক উঠে, তাহলে প্রাইভেট মেডিকেল নিবে কিভাবে পোলাপান? এই জন্য কোশ্চেন সহজ করা শুরু করছিল। এটা এখনো ধারাটা অব্যাহত আছে, যার কারণে এখন দেখবা যে কোশ্চেন এত এত হার্ড হবে না। হ্যাঁ, কোশ্চেন এত হার্ড হবে না। তবে আমাদের টপিক ওয়াইজ যদি আমি জৈব যৌগটা পড়ি, তাহলে ইনশাল্লাহ হচ্ছে জৈব যৌগ থেকে আমরা ভালো মার্ক পাবো। প্রথমত হচ্ছে জৈব যৌগের সূচনা থেকে কি কি কোশ্চেন আসে এবং কি রিলেটেড কোশ্চেন আসে, সেগুলো আমরা শুরু করি। যেমন প্রথমেই আমাদের জানতে হবে জৈব যৌগ কারা তৈরি করে। তো জৈব যৌগের জন্য লাগবে, আমাদের প্রথমে লাগবে কার্বন এবং হাইড্রোজেন, এই দুইটা মাস্ট। এখন এছাড়া আর কি কি মৌল থাকে জৈব যৌগের জন্য? থাকে হচ্ছে হ্যালো, হ্যালো নাও, চপস। এটা জাস্ট একটা তোমার ইয়া নেমোনিক। হ্যালোতে হচ্ছে হ্যালোজেন, হ্যালোজেন থাকতে পারে। হ্যালোজেন বলতে কি, ফ্লোরিন, ক্লোরিন, আয়ন। আচ্ছা, আমার কথা কি শুনতে পাও তোমরা?
মাইক্রোফোন কি কথা শোনা যায় তোমাদের? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি আমরা। ও, এখানে আবার একটু বলতেছে অডিওতে সমস্যা। আচ্ছা, শুনতে পারলে তো ঠিক আছে, তা আমাকে একটু রেসপন্স করো। যদি শুনতে না পাও তাহলে আমাকে বইলো যে শুনতে পাচ্ছ কি না। দেখো, তাহলে দেখো, নাইট্রোজেন কে থাকতে পারে? নাইট্রোজেন। তারপরে হচ্ছে কার্বন থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, ফসফরাস এবং সালফার। এই কটা জিনিস থাকতে পারে হচ্ছে জৈব যৌগের ক্ষেত্রে। তাহলে জৈব যৌগ গঠন করে কারা? হ্যালোজেন যারা আছে, নাইট্রোজেন আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস এবং সালফার। আজকে যেখান থেকে পড়াবো যে টপিক গুলো, সেখান থেকে দুইটা অবজেক্টিভ কমন পাবা ইনশাল্লাহ। ধরে নিতে পারো দুইটা অবজেক্টিভ কমন পাবা, আশা করি। তারপরে হচ্ছে তোমাদের প্রথমে জৈব যৌগের প্রবর্তক কে? ফ্রেডরিক উহুলার। এই কোশ্চেনটা। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে প্রথম জৈব যৌগ তৈরি করা হয়েছিল কই থেকে? একটা সমানুকরণ বিক্রিয়া আছে তোমাদের বইয়ের প্রথমেই, সেটা হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট বা অ্যামোনিয়াম সায়ানেট থেকে আমাদের কি তৈরি হয়েছিল? ইউরিয়া তৈরি হয়েছিল। এটা তোমাদের প্রথমেই আছে বইয়ের। অর্থাৎ ইউরিয়ার সংকেতটা হচ্ছে কি, এটা হলো ইউরিয়ার সংকেত। এটা পড়বা, এটাকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া। কি বলা হয়? সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়ার একটা উদাহরণ হচ্ছে এটা। সুতরাং মনে রাখবা, ইউরিয়ার আইসোমার যদি বলে, কি বলে? ইউরিয়ার আইসোমার। ইউরিয়ার আইসোমার হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। এটা হলো অ্যামোনিয়াম সায়ানেট। তোমরা নোট করো, ঠিক আছে? খাতার মধ্যে নোট করবা, আমি কিন্তু তোমাদের প্রশ্ন ধরবো, ঠিক আছে? অ্যামোনিয়াম সায়ানেট। তাহলে ইউরিয়ার আইসোমার হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। তাহলে আমরা অ্যামোনিয়াম থায়োসায়ানেট বা অ্যামোনিয়াম সায়ানেটকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে আমরা কি পাই? ইউরিয়া পাই। এই বিক্রিয়াটাকে বলা হয় কি? সমানুকরণ বিক্রিয়া অথবা পুনর্বিন্যাস বিক্রিয়া। পুনর্বিন্যাস অথবা সমানুকরণ বিক্রিয়া। এই কথাটা মনে রাখবা। এখন আসো তোমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরী মূলক। এখান থেকে কোশ্চেন আসে, কি কি কোশ্চেন আসে দেখি। সমগোত্রীয় শ্রেণী কারা? সমগোত্রীয় শ্রেণী অর্থাৎ যারা একই গোত্রের, যেমন অ্যালকেন। অ্যালকেন যারা আছে, মিথেন, প্রোপেন, ইথেন, বিউটেন, সবাই একই শ্রেণীর। তাহলে এই যে এইটা আর এইটা একই শ্রেণীর বলতে পারো কি হবে এটা? এটাও হচ্ছে অ্যালকেন, এটাও অ্যালকেন। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত তোমরা জানো যে CN H2SN+2। এটা হলো অ্যালকেনের সাধারণ সংকেত। তারপর যদি বলা হয় যে এটার ক্ষেত্রে চিন্তা করো, এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড গ্রুপ, CHO আছে। অর্থাৎ CHO কে দেখে বুঝতেছে এটা অ্যালডিহাইড গ্রুপের একটা মৌল। তাহলে এটা হলো মিথানেল, এটা হচ্ছে ইথানেল। তাহলে এদের সংকেতটা কি? অ্যালডিহাইড। তাহলে কার্বন 2টা, হাইড্রোজেন হচ্ছে 4টা, অক্সিজেন একটা। তাহলে CN H2SN আর একটা কি থাকবে? অক্সিজেন থাকবে। এটা হলো কার সংকেত? অ্যালডিহাইডের সংকেত। তাহলে দেখো, সমগোত্রীয় শ্রেণী কারা বুঝতে হবে এইভাবে। তাহলে এটা কার্বক্সিলিক অ্যাসিড দিলে কি হইতো? কার্বক্সিলিক অ্যাসিড যেমন প্রোপানোয়িক অ্যাসিড দিল একটা, আর মিথানোয়িক অ্যাসিড দিল একটা। তো তুমি বুঝতে পারবা এটা একটা সমগোত্রীয় শ্রেণী। কিন্তু এখন একটা দিল হচ্ছে অ্যালডিহাইডের, আর একটা দিল হচ্ছে তোমার অ্যালকোহলের। দুইটা পাশাপাশি দিল, তাহলে কি সমগোত্রীয় হবে?
সমগোত্রীয় হবে না। তাহলে সমগোত্রীয় চেনার উপায় হচ্ছে একই গ্রুপের হইতে হবে। এখন আসো কার্যকরী মূলক। কার্যকরী মূলক হচ্ছে কি, অনেকগুলো আছে। প্রথমে অ্যালকেন। অ্যালকেনে হচ্ছে একক বন্ধন, অ্যালকিনে হচ্ছে ডাবল বন্ধন অর্থাৎ দ্বিবন্ধন। আর হচ্ছে ত্রিবন্ধন কোনটাতে? অ্যালকিনে। অ্যালকিনে হচ্ছে ত্রিবন্ধন। তারপর তোমার এটা হলো কি কিটন, এটা হচ্ছে অ্যালডিহাইড। এটা হচ্ছে অ্যালডিহাইড। এটা হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড। তারপর কি আছে বলো? তারপর আছে হচ্ছে তোমার অ্যামাইড মূলক। এটা হলো অ্যামাইড। এটা হচ্ছে অ্যামিন। এটা হচ্ছে অ্যামিন মূলক, এটা হচ্ছে অ্যামাইড মূলক। এগুলো তোমরা চিনো। তো এগুলো থেকে কোশ্চেন আসবে কি, নিচের কোনটা অ্যামাইডের কার্যকরী মূলক? নিচের কোনটা অ্যামাইডের কার্যকরী মূলক? তখন তোমাকে বলতে হবে এটা হচ্ছে অ্যামাইডের কার্যকরী মূলক। অথবা বলবে যে কোনটা কার্বক্সিলিক অ্যাসিডের, তখন বলবা এটা। এখন যদি তোমাকে বলে যে এইটা কার কার্যকরী মূলক বলো, এটা কার কার্যকরী মূলক বলো, এই কার্যকরী মূলকটার নাম কি? কে বলতে পারবা? এই কার্যকরী মূলকটার নাম কি? এটার নাম কি? অ্যানহাইড্রেট। কি? অ্যানহাইড্রাইট। এটা হচ্ছে অ্যানহাইড্রাইট। খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। তারপর বললো এটা হচ্ছে অ্যাসিড মূলক। এটা কি মূলক? এটা হলো অ্যাস্টার মূলক আর এটা হলো অ্যাসিড মূলক। পার্থক্যটা বুঝছো? যদি হাইড্রোজেনটাকে আর দ্বারা প্রতিস্থাপন করা হয় তাহলে সেটা অ্যাস্টার মূলক হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাস্টার মূলক। এখানে আর বলতে কি বোঝায়? এটা চেইন বোঝায়, কার্বনের চেইন। যেটা কার্বন 2 থেকে কার্বন 15 16 যত কিছু হইতে পারে সম্ভব সবগুলো হইতে পারে এখানে। অর্থাৎ যখন কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনটা এই আর দ্বারা প্রতিস্থাপিত হবে সেটা হচ্ছে অ্যাস্টার মূলক হয়ে যাবে। ঠিক আছে। তারপর দেখো আর একটা বলি, অ্যালকক্সাইডের কার্যকরী মূলক কি বলো? অ্যালকক্সাইড। অ্যালকক্সাইডের কার্যকরী মূলক কি? এ আর কে আমরা বাংলায় বলি অ্যালকাইল মূলক। কি বলি? অ্যালকাইল মূলক। আরটাকে আমরা বলি অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক বলতে কি বোঝায়? যদি এক কার্বন হয় এটাকে বলে মিথাইল মূলক। 2 কার্বন হইলে আমরা বলি ইথাইল মূলক। 3 কার্বন হইলে বলি আমরা প্রোপাইল মূলক। 4 কার্বন হইলে বলি বিউটাইল মূলক। তোমরা যে অ্যালকেন পড়ছো, অ্যালকেনের জায়গায় তোমরা শুধু কি বলবা? আইল বলবা। অ্যালকাইল। যেমন মিথেনকে বলবো মিথাইল, ইথেনকে বলবো ইথাইল, প্রোপেনকে বলবো প্রোপাইল। অ্যালকাইল মূলকগুলো এভাবে আসে। তাহলে অ্যালকোক্সাইড এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যালকোক্সাইড মূলক। এটা হচ্ছে অ্যালকোক্সাইড মূলক। ঠিক আছে। তাহলে তোমাকে আমি অ্যানহাইড্রেট শিখাইলাম, অ্যাস্টার শিখাইলাম, অ্যালকোক্সাইড শিখাইলাম। তারপর এইটা একটু খেয়াল করো তো, এটাকে কি মূলক বলা হয়? এটা বলো, কে বলতে পারবা? এনসিএস। এটা কি মূলক? বলো, চ্যাট বক্সে লেখো কি মূলক বলতে চাচ্ছো।
কেউ পারবা না? এই মূলকটার নাম? আচ্ছা, এটার নাম কি? এটার নাম হলো সায়ানাইড মূলক। এটার নাম কি? সায়ানাইড মূলক, তাই না? এটার নাম কি? আইসোসায়ানাইড মূলক। খেয়াল করো, তখন যখন তুমি এটা লিখলা, তার নাম হয়ে গেল কি? সায়ানাইড মূলক, ত্রিবন্ধন। যখন তুমি নাইট্রোজেনটাকে এই পাশে আনলা, এটা হয়ে গেল আইসোসায়ানাইড। আইসোসায়ানাইড। আর যখন তুমি এনসিএস লিখলা, এটা হয়ে গেল থায়োসায়ানাইড। থায়োসায়ানাইড। এই মূলকটার একটা নাম আছে, তার নাম হচ্ছে নাইট্রাইল মূলক। কি মূলক? নাইট্রাইল মূলক। এখন নাইট্রাইল আর নাইট্রোর মধ্যে পার্থক্য করতে হবে। এটা হলো নাইট্রো মূলক, এটার নাম কি? নাইট্রো মূলক। এটা হলো নাইট্রাইল মূলক। দুইটা আলাদা জিনিস। মূলক গুলো থেকে কোশ্চেন আসে, যেহেতু সহজ, সুতরাং এখান থেকে কোশ্চেন আসে। এবং যেগুলো দিলাম, এগুলো থেকে আসছে কোশ্চেন বিগত বছরে। তাহলে নাইট্রাইল বুঝতে হবে, এটার নাম সায়ানাইড। আইসোসায়ানাইড কোনটা? থায়োসায়ানাইড কোনটা? নাইট্রো কোনটা? এটার নাম কি? সালফোনিক অ্যাসিড মূলক। কি মূলক? সালফোনিক অ্যাসিড মূলক। এগুলো বুঝতে হবে। ঠিক আছে, এখন আসো অগ্রগণ্যমূলক, এটা চিনতে হবে আমাদের এখন। অগ্রগণ্যমূলক। অগ্রগণ্য। অগ্রগণ্যমূলক আমরা কেন মনে রাখবো? যখন আমরা নামকরণ করব, তখন আমাদের অগ্রগণ্যমূলক লাগবে, এবং শুধু নামকরণের ক্ষেত্রে না, জৈব যৌগের সব ক্ষেত্রে অগ্রগণ্যমূলক চিনা লাগবে। তাহলে সবচেয়ে বেশি অগ্রগণ্য, মানে প্রাধান্য দিব কারে নামকরণের ক্ষেত্রে? বলো তো। সবচেয়ে বেশি প্রাধান্য কাকে দিব? নামকরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য কোন মৌলটাকে দিব, কোন মূলকটাকে? কার্বক্সিলিক অ্যাসিডটাকে। তাহলে সবচেয়ে বেশি পাওয়ার হচ্ছে কার? কার্বক্সিলিক অ্যাসিড। তারপর হচ্ছে সালফোনিক অ্যাসিড। তারপর হচ্ছে, এটার নাম কি? অ্যাসিড হ্যালাইড। এটাকে বলা হয় কি? অ্যাসিড হ্যালাইড। তারপর আমরা বলবো অ্যাসিড অ্যামাইড, অর্থাৎ অ্যামাইড মূলক। তারপর আস্তে আস্তে তোমার যাবে হচ্ছে অ্যালডিহাইড, তারপর কিটোন, তারপর তোমার অ্যালকোহল মূলক, তারপর তোমার অক্সোমূলক, তারপর অ্যালকিন, পরে অ্যালকাইন, পরে অ্যালকেন। তাহলে তোমাকে বুঝতে হবে যে অগ্রগণ্য মূলক তুমি যদি না চিনো, তাহলে তুমি নামকরণ করতে পারবে না। তাহলে অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, এভাবে করে বই একটা সুন্দর চার্ট আছে, এটা পড়ে ফেলবা। চার্টটা সম্পূর্ণ মুখস্থ করা এই জন্য দরকার, কারণ হচ্ছে কি, বলবে নিচের কোনটি অগ্রগণ্য মূলক। কারণ অগ্রগণ্য মূলক তুমি কিভাবে চিনবা তোমার কাছে? নিচের কোনটি অগ্রগণ্য মূলক? এখন কোশ্চেন ব্যাংকে এই কোশ্চেনটা অনেকবার আছে। প্রথমে অপশনে দেওয়া থাকবে, ধরো তোমার এটা দেওয়া আছে, খ নাম্বারে বলা আছে তোমার কীটনমূলক, গ নাম্বারে বলা আছে এইটা, আর ঘ নাম্বারে বলা আছে তোমার সালফোনিক অ্যাসিড। তখন তোমাকে কি করতে হবে? সালফোনিক অ্যাসিড দাগাইতে হবে।
কারণ তুমি যদি এটা চার্ট না জানো, তুমি সালফোনিক অ্যাসিড তো চিনবাই না যে সালফোনিক অ্যাসিড নামে একটা মূলক আছে। কারণ এটা তো আমাদের নামকরণে তেমন একটা আমরা করি না সালফোনিক অ্যাসিডেরটা। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে অগ্রগণ্য মূলকের চারটা। এখন দেখো আমরা একটা নামকরণ করব। যদিও অ্যাডমিশনে নামকরণ খুব একটা আসে না। এই একটা মৌল দিছে, বলছে এটা আইইউপিএসি নামকরণ কি। তখন তোমাকে মনে রাখতে হবে এখানে সিএস থ্রি কয়টা দিছে, তিনটা দিছে। তাহলে এখন কার্বনের কয়টা হাত, চারটা হাত। তাহলে কার্বনের চার হাতে চারটা জিনিস থাকবে। তাহলে এখানে একটা হাইড্রক্সিল তো আছেই। তাহলে এখানে একটা সিএস থ্রি, এখানে একটা সিএস থ্রি, এখানে একটা সিএস থ্রি। আমরা নামকরণের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবো। প্রথমে মনে রাখবো যে দিক থেকে কার্বন সংখ্যা বেশি হয়। আর একটা জিনিস মনে রাখবো যেখান থেকে তোমার কার্যকরী মূলকটা আছে সেই দিক থেকে কার্বন গণনা করা। কার্যকরী মূলক যে দিক থেকে আছে সেই দিক থেকে কার্বন গণনা করা। আর অগ্রগণ্য মূলক চিন্তা হবে যে এই নামকরণটা কার্বক্সিলিক অ্যাসিডের হবে নাকি অ্যালকোহলের হবে নাকি অ্যালডিহাইডের হবে। তাহলে যেইটা তোমার কাছে একটা কার্বনের মধ্যে বা একটা যৌগের মধ্যে নামকরণের মধ্যে হাইড্রোক্সিলও দিল, অ্যামিনো দিল, আবার হচ্ছে অ্যালডিহাইডও দিল, তিনটাই দিল। এখন তুমি নামকরণ করবা কি অনুযায়ী, যেটা অগ্রগণ্য সেই অনুযায়ী। বাকিগুলো হবে সাবগ্রুপ, অর্থাৎ সাবগ্রুপ অনুযায়ী নামকরণ করতে হবে তখন। তা দেখো সিএস থ্রি, এখানে হচ্ছে কি নামকরণটা কি হবে বলো। এই নামকরণটা কি হবে, আইইউপিএসসি নামকরণ। সেটা হচ্ছে কি, দেখো কার্বন সংখ্যা কোন দিক থেকে, তোমাকে প্রথমে বুঝতে হবে কার্বন সংখ্যা কয়টা আছে এখানে। তাহলে এই পাশ থেকে কার্বন সংখ্যা হিসাব করলে কি হয়, 1 2 3। এই পাশ থেকে হিসাব করলে 1 2 3। যেদিক থেকে হিসাব করো না কেন তিনটা হচ্ছে। তাহলে এটার নাম কি হবে, প্রোপানল। কি হবে, প্রোপানল। এখন আমি যদি এই পাশ থেকে হিসাব করি যে এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন। তাহলে কি এই 2 নাম্বার কার্বন যদি এটা ধরি, তাহলে এইটা, এটা 2 নাম্বার কার্বনের মধ্যে কি আছে, একটা মিথাইল গ্রুপ আছে। তাহলে আমরা বলবো 2 মিথাইল প্রোপানল। 2 মিথাইল প্রোপানল। তারপর দেখো এইটার নামকরণ সিএস থ্রি, সিও, সিএস থ্রি। এটার নামকরণ বলতে হবে আইইউপিএসি। তো এটা আমরা কিভাবে বুঝবো এটার নামকরণ কি। আমরা একটু আগে বলছি এনহাইড্রাটের সংকেত। এনহাইড্রাটের সংকেতটা কি ছিল, এটা ছিল না এনহাইড্রাটের সংকেত, এনহাইড্রাইট। তাহলে এটা একটা এনহাইড্রাইট, এটা একটা এনহাইড্রাইট। এই যে সংকেত, এটার নাম হচ্ছে ইথানোয়িক এনহাইড্রাইট। কি, ইথানোয়িক এনহাইড্রাইট, ইথানোয়িক এনহাইড্রাইট। ইথানোয়িক কেন বললাম, কার্বন দুইটা আছে এখানে, 1 কার্বন 2 কার্বন। তারপর দেখো আর একটা নামকরণ যদি আমরা করি, সিএস থ্রি, সিও, সিএস টু, সিএস টু, ওএস।
এই নামকরণটা করতে বলছে। এখন এইখানে দুইটা মূলক আছে, একটা হলো কিটন মূলক, একটা হচ্ছে হাইড্রোক্সিল মূলক। একটা কিটন মূলক আছে, একটা হাইড্রোক্সিল মূলক আছে। এখন এটার নামকরণ কি অনুযায়ী হবে? আমরা জানি কিটন হাইড্রোক্সিলের চেয়ে অগ্রগণ্য, এই জন্য নামকরণটা হবে কিটনের অনুযায়ী। তাহলে দেখো, আমরা যদি এটা নামকরণ করতে যাই তাহলে কি হবে? প্রথমে কার্বন সংখ্যা হিসাব করো। 1 2 3 4, চারটা কার্বন। কয়টা কার্বন? চারটা। তাহলে 4 কার্বনে কি হয়? বিউটানন হয়। কি হয়? বিউটানন। এটা আমরা বুঝলাম, বিউটানন হয়। আমরা কার্বন সংখ্যা এই পাশে হিসাব করি নাই কেন বলো? কারণ হাইড্রোক্সিলের চেয়ে কার কিটোন মূলকটা হচ্ছে অগ্রগণ্য, যার কারণে নামকরণের ক্ষেত্রে আমাদের কি এটাকে প্রাধান্য দেওয়া লাগবে। তো কার্বন সংখ্যা হিসাব করতে হবে এদিক থেকে। আর তুমি যদি এদিক থেকে হিসাব করো তাহলে কি হয়? কিটোন মূলকটা 3 নাম্বার কার্বনে যায়, আর এই পাশে হিসাব করলে কি হয়? 2 নাম্বার কার্বনে। এখন যেইটার অনুযায়ী নামকরণ করা হবে, সেই মূলকটা যেদিক থেকে আগে হবে সেটাই করতে হবে, সেভাবে গণনা করতে হবে। তাহলে CH3CO, তাহলে এটার নাম বিউটানন। শুধু বিউটানন দিলে হবে? এই যে 4 নাম্বার কার্বন, এখানে কি আছে? হাইড্রোক্সিল মূলক আছে, তাহলে আমরা কি বলবো? 4 হাইড্রোক্সি, 4 হাইড্রোক্সি বিউট 2 অন। কি হবে? বিউট 2 অন। 2 অন কেন বললাম? আমরা নন না বলে আমরা বললাম 2 অন, কারণ 2 নাম্বার কার্বনে কিটোন মূলকটা আছে। ঠিক আছে? তাহলে এই একটা নামকরণ করলাম। তারপর দেখো, CH3, এটার নামকরণ খেয়াল করো। তাহলে কার্বন সংখ্যা প্রথম হিসাব করতে হবে, কোন দিক থেকে বেশি হয়, এবং কোন মূলকের অনুযায়ী নামকরণ করা হবে। তাহলে এখানে একটাই মূলক দেখতেছি, সেটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। তাহলে এই পাশ থেকে হিসাব করো। 1 2 3 4 5 6। তাহলে এই পাশ থেকে আমরা হিসাব করা শুরু করছি, এবং 6 নাম্বার 6টা কার্বন আছে। তাহলে কি এটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে হেক্সানেল। কি হবে? হেক্সানেল। কারণ এটা অ্যালডিহাইড মূলক, তাহলে অ্যালডিহাইড মূলকটা হয় ন্যাল দ্বারা, তাহলে হেক্সানেল। এখন দেখো, 3 নাম্বার কার্বনে আর 4 নাম্বার কার্বনে কি আছে? মিথাইল মূলক গুলো যুক্ত আছে, তাই না? তাহলে আর দেখো, আমরা কি বলতে পারি? 3 3 4, 3 এবং 4 নাম্বার কার্বনে 3টা মিথাইল মূলক আছে, তাহলে আমরা বলবো 3 3 4 ট্রাইমিথাইল হেক্সানেল। ট্রাইমিথাইল হেক্সানেল। 3 3 4 ট্রাইমিথাইল হেক্সানেল। এখন এই নামকরণের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা বলি, যেহেতু এখানে সবগুলো মিথাইল মূলক দিছি, আমি ধরো এইখানে এখন এই মিথাইল মূলকটা চেঞ্জ করে দিয়ে এখানে দিলাম হচ্ছে একটা ইথাইল মূলক, আর এখানে আমি একটা দিলাম হচ্ছে তোমার মিথাইল মূলক। তাহলে এই নামকরণটা কি হইতো? তাহলে হয়তো 4 ইথাইল। 4 ইথাইল কেন হইতো আগে? কারণ মিথাইলের চেয়ে ইথাইলের দাম বেশি। তাহলে 4 ইথাইল 3 মিথাইল হেক্সানেল, এইটা হয়তো নামকরণ। তাহলে মূলক আগেই তোমাকে চিন্তা করতে হবে এখানে।
তাহলে এইটা হলো আমাদের, মনে রাখবে হবে। এখন দেখো, আর একটা নামকরণ শেষ করি, সেটা হচ্ছে CH3, CH2, CH। এটার নাম কি হইতে পারে? প্রথমে বুঝতে হবে এটা, এখানে কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে, জৈব অ্যাসিড মূলক আছে, তাহলে এটা নামকরণ হবে জৈব অ্যাসিডের অনুযায়ী। এখন এখানে মূলক আছে, একটা হাইড্রোক্সিল মূলক আছে, একটা ইথাইল মূলক আছে। এখন কার্বন সংখ্যা হিসাব করবো কোন দিক থেকে? যেদিক থেকে হচ্ছে মানে মানে বেশি হবে এবং কার্যকরী মূলকটা কাছে হবে। এখন কার্যকরী মূলক যেহেতু অগ্রগণ্য বেশি হচ্ছে কার্বক্সিলিক, সুতরাং এখান থেকে হিসাব করা শুরু করতে হবে। তাহলে এইটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। তাহলে এইখানে নামকরণ হবে কি? 5 নাম্বার কার্বন। 5 কার্বনে কোন অ্যাসিডটা হয়? 5 কার্বনে হয় হচ্ছে পেন্টানোইক অ্যাসিড। পেন্টানোইক অ্যাসিড। এখন পেন্টানোইক অ্যাসিড, এই যে দেখো, 2 নাম্বার কার্বন এবং 3 নাম্বার কার্বনে কি আছে? মূলক আছে। তাহলে বলবো আমরা 3 হাইড্রোক্সি, কি বলবো? 3 হাইড্রোক্সি 2 ইথাইল। হাইড্রোক্সি কেন আনলাম আগে? কারণ হাইড্রোক্সির দাম ইথাইলের চেয়ে বেশি। তাহলে 3 হাইড্রোক্সি 2 ইথাইল পেন্টানোইক অ্যাসিড। এভাবে করে আমাদের নামকরণ করা লাগবে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, লাস্ট একটা CH2CH। এটা হলো দ্বিবন্ধন, দুই পাশে আছে, এই পাশেও আছে, এই পাশেও আছে। এটার নামকরণ কি হইতে হবে? প্রথমত এখানে কার্বন কয়টা? 1 2 3 4, 4 কার্বন, তাহলে এটা হলো কি? এটা হলো বিউটিন। এটা কি? বিউটিন। এখন এইটাকে আমি কোন পাশ থেকে ধরবো? কার্বন সংখ্যা এই পাশ থেকে না এই পাশ থেকে? এক পাশ থেকে ধরলেই হইলো। এই পাশ থেকে ধরলে 1 2 3 4, 4টা কার্বন। তাহলে দেখো, এটা যে 1 নাম্বার কার্বন হয়, এটা 3 নাম্বার কার্বন, তাহলে 3 নাম্বার কার্বনে কি আরেকটা দ্বিবন্ধন আছে? তাহলে আমরা বলবো 1 3 বিউটিন, না বলে আমরা কি বলবো? বিউটিন যদি আমরা না বলি, আমরা বলবো বিউট ডাইইন। কি বলবো? বিউট ডাইইন। কারণ কি? এই দ্বিবন্ধন কয়টা? দুইটা, এই জন্য বিউট ডাইইন। ঠিক আছে। আচ্ছা, এখন আসলে সমানতা। আরেকটা জিনিস হচ্ছে কি তোমাদের, যে জেনেভা পদ্ধতি হচ্ছে, আমরা যেটা করলাম এটা হলো IUPAC, এটা হলো জেনেভা পদ্ধতি। আর নর্মালি সাধারণ পদ্ধতিও আছে। সাধারণ পদ্ধতিতে আমরা কি বলতাম নামকরণ করলে? আহ ধরো, এটার নাম, ধরো এটার নাম আমরা জানি, এটার নাম হলো 5 কার্বনের একটা হলো অ্যালকেন। তাহলে আমরা বলতাম এটা হলো পেন্টেন। কি বলতাম? পেন্টেন। তো নর্মালি আমরা বলতাম এটাকে পেন্টেন। কিন্তু এটা আরেকটা নাম যদি আমরা বলি, যে 2 2 ডাইমিথাইল প্রোপেন, 2 2 ডাইমিথাইল প্রোপেন, এটাও হয় কিনা দেখো। 2 2 ডাইমিথাইল প্রোপেন হয় কিনা দেখো। যদি আমরা এটাকে এইভাবে লিখি, CH3 CH2 CH2 CH3, এটা হচ্ছে তোমার পেন্টেন। এখন আমি এটাকে শাখা বানাবো। কি বানাবো? শাখা। ধরো এই যে এটা 2 নাম্বার কার্বন ধরলাম, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন। 2 নাম্বার কার্বনে আমি এখানে CH3 দিলাম, এখানে CH3 দিলাম। এখন আমি যদি এখানে মূলক যুক্ত করে দেই,
এই দুইটা বাদ যাবে না, বাদ কমে যাবে, তাই না? হাইড্রোজেন একটা কমবে না দুইটা কমবে? মনে রাখবা, এই যে মূলকটা, এখানে CH2, এইখানে যদি একটা করে মূলক যুক্ত হয় তাহলে একটা করে হাইড্রোজেন কমে। তো দুইটা মূলক যুক্ত হলে দুইটা হাইড্রোজেন কমে যাবে। তাহলে কি হবে আলটিমেটলি? আলটিমেটলি হবে হচ্ছে CH3, CH3, CH3 এবং CH3। এটার নাম কি? 2,2 ডাইমিথাইল প্রোপেন। এটা হচ্ছে একটা সমাণু, C5H12 এর সমাণু। এখন দেখো, তোমাদের কিছু সমাণু মুখস্থ রাখবা, যে কোনটার কত সমাণু। যেমন কার্বন, অ্যালকেনের ক্ষেত্রে, সমাণু শুরু হয় 5 কার্বন থেকে, 5, 6, 7, 8, 9, 10। অ্যালকিনের ক্ষেত্রে তুমি কার্বন 3, 4, 5 মনে রাখলেই হবে। ঠিক আছে? আর অ্যালকিনের ক্ষেত্রেও 3, 4, 5 মনে রাখবা কার্বন সংখ্যা। তো এছাড়া কিছু যৌগ আসে, যেমন C3H6O2। বলবে যে এই যৌগে, বা O3, এখানে সমাণু কয়টা? এখানে সমাণু কয়টা আছে? O3 না, O2 হবে, হ্যাঁ। O2 সমাণু কয়টা? বলো তো সমাণু কয়টা? এখানে সমাণু কয়টা বলো? আচ্ছা, এরকম যদি হয়, তোমরা যদি হচ্ছে ডিটেক্ট করতে না পারো, হ্যাঁ, তোমরা এইভাবে একটু মনে রাখবা। দেখো, সি সমাণু যেগুলো আসে, মুখস্থ বিষয়, সহজে মনে রাখার জন্য, C2H6O, এটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল মূলকের কি বলতে পারি? অ্যালকোহল মূলকের। অ্যালকোহল মূলক কেন বলতে পারি? দেখো, অ্যালকোহল হচ্ছে, এটা কি 2 কার্বনে কি হয়? ইথানল হয়। কি হয়? ইথানল। তাহলে এটা হলো ইথানল, C2H6O। অ্যালকোহলের সমাণু হচ্ছে ইথার। অ্যালকোহলের সমাণুকে ইথার। কারণ ইথারের সংকেত, এটার নাম যদি আমি ইথার বলি, ধরো এটা হলো ইথার, এটার নাম হলো ডাইমিথাইল ইথার। কি? দুই পাশে মিথাইল মূলক আছে, ডাইমিথাইল, তাহলে ডাইমিথাইল ইথার। তাহলে দেখো, অ্যালকোহল এবং ইথার পরস্পরের সমাণু। কি হবে? কার্বন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা, অক্সিজেন সংখ্যা সব মিলে যাবে। অ্যালকোহলের সমাণু ইথার হয়। এখন অ্যালকোহল যদি 2 কার্বনের একটা জিনিস দিল, 2 কার্বন, একটা হলো 3 কার্বন, একটা হলো 4 কার্বন, এটা মনে রাখবা কিভাবে? অ্যালকোহলের সংকেতটা লিখবা। অ্যালকোহলের সংকেতটা লিখলেই তুমি এই জিনিসটা বুঝতে পারবা যে এটা অ্যালকোহল কিনা। কার্বন সংখ্যা 2 থাকবে, হাইড্রোজেন থাকবে হচ্ছে 2n+2। অ্যালকোহলের 2n+2 হাইড্রোজেন থাকে। ঠিক আছে? 2n+2 সংখ্যক কি থাকে? হাইড্রোজেন থাকে। তাহলে এখানে সমাণু হচ্ছে 2টা, এখানে সমাণু হচ্ছে 3টা, এখানে হচ্ছে 6টা সমাণু। ঠিক আছে? এটা মুখস্থ রাখবা। 236, এটা হলো অ্যালকোহল আর ইথার।
এখন দেখো অ্যালকোহল ইথার গেল, এখন আসো আরেকটাতে। C2H4O, C3H6O, C4H8O। এই যে এগুলোকে বলা হয় কি বলতো? এগুলোকে কি বলা হয়, সাধারণ সংকেত কি? এগুলো সাধারণ সংকেত কি হিসাব করে দেখো। অ্যালডিহাইডের চিন্তা করো কথা। CH3CHO, এটার নাম কি? ইথানেল। এটার নাম কি? ইথানেল। ইথানেলের সাধারণ সংকেত কি? C2H4O, মানে CnH2SnO। এটা হলো ইথানেল বা অ্যালডিহাইড। ইথানেল বা অ্যালডিহাইডের সমান হচ্ছে কিটন হয়, কি হয়? কিটন হয়। ইথানল থেকে কিটন হওয়া যায়। কারণ কিটনের সংকেত তো তুমি ধরো, 3 কার্বনেরটা ধরো। কারণ কিটন শুরু হয় 3 কার্বন থেকে। কিটন শুরু হয় কয় কার্বন থেকে? 3 কার্বন থেকে। এর আগে কিন্তু কোনো কিটন নাই, সো প্রোপানন থেকে শুরু হয়। তাহলে প্রোপাননের কথা চিন্তা করো, আর এইখানে চিন্তা করো হচ্ছে প্রোপানেলের কথা। তাহলে প্রোপানেলের সংকেত C3H6O। আবার কিটনের সংকেত দেখো, C3H6O। মিলছে কিনা? তাহলে মানে অ্যালডিহাইড এবং কিটোন, এই দুইটা হলো, চিন্তা করবা। তাহলে দেখো এই কার্বনে সমাণু হচ্ছে 2টা, এই কার্বনের সমাণু হলো 4টা, এই কার্বনের সমাণু হচ্ছে 5টা। তাহলে এইটুকু মনে রাখলে আমাদের হবে অ্যালডিহাইড। এর বেশি কার্বনের দরকার নাই আমাদের, 2 3 4 পড়লেই হবে। ঠিক আছে, 2 3 4 পড়লেই হবে। তাহলে এটা গেল। তারপরে হচ্ছে C2H4O2। এটাকে বলা হয় হচ্ছে কি, অ্যাসিড মূলক। কিভাবে চিনছো এটা অ্যাসিড? অক্সিজেন 2টা আছে, এভাবে চিনছো। আগে ছিল অক্সিজেন একটা, এটা হচ্ছে অ্যালডিহাইড। আগে অক্সিজেন ছিল একটা, এখন 2টা। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড মূলকের মধ্যে কি থাকে? অক্সিজেন থাকে 2টা। তাহলে বুঝতে পারবা যে এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড মূলক। তাহলে 2 কার্বনে কি হয়? ইথানোয়িক অ্যাসিড। 3 কার্বনে হয় প্রোপানোয়িক অ্যাসিড, এবং 4 কার্বনে হয় হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। তাহলে সমাণু কয়টা হবে? এখানে হবে 2টা, এখানে হবে 3টা, এখানে হবে 5টা। মুখস্থ করবা এগুলা, জাস্ট তোমাদের এগুলা করে করে বের করার সময় নাই পরীক্ষার খাতায়। তুমি কোশ্চেন ব্যাংক খুললে দেখবা এখান থেকে অনেক কোশ্চেন আসছে। যে এই যে এই কোশ্চেনটা C3H8O, এখানে সমাণু কয়টা? এখন তুমি কিন্তু বের করতে পারবা, কিন্তু তোমার তো বের করার সময় নাই। সুতরাং তুমি দাগাবা কোনটা? 3টা। আর আমি লিখে দিছি 3টা, দেখো। তারপর দেখো C4H10O, এটাতে সমাণু কয়টা? এটাও কিন্তু আমি লিখে দিচ্ছি। 2টাই কিন্তু আসছে বিগত বছরে। আচ্ছা, তাহলে সাধারণ সংকেত মনে রাখবা। সাধারণ সংকেত মনে রাখতে হবে। এখন তোমাকে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ইয়ার ক্ষেত্রে কি বলে, অ্যারিফ অ্যারোমেটিকের ক্ষেত্রে। অ্যারোমেটিকের ক্ষেত্রে চিন্তা করো। তোমাকে যদি বলে যে C6H4Cl2, আরেকটা বলছে হলো C6H4NO2CH3। তো তোমাকে বলতেছে যে এখানে সমাণু কটা সম্ভব, কয়টা সমাণু সম্ভব, কয়টি সমাণু সম্ভব? এখন সমাণু সম্ভব অ্যারোমেটিকের ক্ষেত্রে। সমাণু কয়টা সম্ভব? 3টা করে সম্ভব। কয়টা করে? 3টা করে। একটা হচ্ছে অর্থ, একটা প্যারা, একটা মেটা। অর্থ সমাণু, প্যারা সমাণু এবং মেটা সমাণু, তাছাড়া কিন্তু অন্য কোনো সমাণু সম্ভব না। তাহলে তুমি এটা যে জৈব যৌগ কিভাবে বুঝছো? কার্বন 6টা আছে,
এখন কার্বন ছটা থাকলে গিয়ে বুঝবা যে এটা হলো অ্যারোমেটিক। চিনার উপায় হচ্ছে হাইড্রোজেন আছে কয়টা? চারটা, কিন্তু বেনজিনের ক্ষেত্রে হাইড্রোজেন থাকে কয়টা? ছয়টা। এখানে কয়টা আছে? চারটা। কেন চারটা? হাইড্রোজেন কমছে কেন? কারণ দুইটা মূলক যুক্ত হয়েছে। আমি তখন বলছিলাম একটা করে মূলক যুক্ত হইলে একটা করে হাইড্রোজেন কমে। তো দুইটা মূলক, ক্লোরিন দুইটা যুক্ত হয়েছে, সুতরাং দুইটা কমবে হাইড্রোজেন। তেমনি ভাবে এখানেও দেখো, বেনজিন চক্র ঠিক আছে, কিন্তু মূলক যুক্ত হয়েছে এখানে একটা এখানে একটা। তাহলে মূলক যুক্ত হইলে একটা করে হাইড্রোজেন কমে। তাহলে এটা যদি বেনজিন বলয় হয়, এটা যদি বেনজিন বলয় হয়, যদি আমি নাইট্রোমূলকটা 1 নাম্বার কার্বনে দেই আর এটা যে 2 নাম্বার কার্বনে CH3, এটাকে বলা হয় কি বলতো? অর্থ সমাণু। অর্থ সমাণু 1 নাম্বার কার্বনে আর 2 নাম্বার কার্বনে দিলে। যদি আমি 1 নাম্বার কার্বনে এবং 3 নাম্বার কার্বনে দেই এই মূলকটাই, তাহলে এটা হয়ে যাবে মেটা সমাণু। আর এটা ছিল অর্থ সমাণু। আর এ 1 এবং 4-এ দিলে হবে প্যারা সমাণু। তাহলে যদি মূলকগুলো 1 এবং 2 নাম্বার কার্বনে থাকে তাকে বলা হয় অর্থ সমাণু। 1 এবং 3 নাম্বার কার্বনে থাকলে মেটা সমাণু, 1 এবং 4 নাম্বারে থাকলে প্যারা সমাণু। তাহলে বেনজিন বলয়ের যত কিছুই দেখ না কেন, সবসময় মনে রাখবা সমাণু তিনটা সম্ভব: অর্থ, মেটা এবং প্যারা। অর্থ, মেটা এবং প্যারা, এই তিনটা সমাণু সম্ভব, এছাড়া কোনো সমাণু সম্ভব না। এখন আসো হচ্ছে তোমার নির্দেশকের ক্ষেত্রে। যদি অ্যারোমেটিক যৌগের নির্দেশকের কথা বলে, কিসের কথা বলে? নির্দেশক। নির্দেশক হচ্ছে দুইটা। একটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, আর একটা হচ্ছে মেটা নির্দেশক। এখন নির্দেশক থেকে কিন্তু প্রশ্ন আসছিল, আমাদের বেলায় আসছিল এই নির্দেশক থেকে, যে অর্থপ্যারা নির্দেশক কোনটা এবং মেটা নির্দেশক কোনটা। তাহলে অর্থপ্যারা নির্দেশক চেনার উপায় হচ্ছে একক বন্ধন থাকবে। কি থাকবে? একক বন্ধন থাকবে। একক বন্ধন থাকলে বুঝবা এটা একটা অর্থ সমাণু। ঠিক আছে, এটা একটা অর্থ সমাণু, অর্থপ্যারা নির্দেশক আর কি, সরি। বেনজিন বলয়কে সক্রিয় করে। তাহলে অর্থপ্যারা মানে হচ্ছে যারা বেনজিন বলয়কে সক্রিয় করে। আর মেটা সমাণু মানে মেটা নির্দেশক মানে হচ্ছে যারা বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। তাহলে খেয়াল করো, যাদের মধ্যে একক বন্ধন আছে তারা হচ্ছে বেনজিন বলয় সক্রিয় করে বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, যেমন তোমার CH3 মূলক, C2H5, অ্যামিন মূলক, তারপর তোমার হাইড্রোক্সিল মূলক, তারপর আরো কি আছে? হ্যালোজেন। হ্যালোজেন যেগুলো আছে, হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, সবসময় মনে রাখবা। আরো আছে, যেমন তোমার হচ্ছে আহ NH CH3, তারপর তোমার OCH3, এগুলো সবাই হচ্ছে অর্থপ্যারা। আর মেটা নির্দেশক কারা? যাদের মধ্যে দ্বিবন্ধন আছে এবং ত্রিবন্ধন আছে। দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন, যেমন এই যে এইটা নাইট্রোমূলক, তারপর অ্যালডিহাইড মূলক, কিটন মূলক, কার্বক্সিলিক অ্যাসিড মূলক, তারপর সালফোনিক অ্যাসিড মূলক, তারপর সায়ানাইড মূলক, আইসোসায়ানাইড মূলক, এরা সবাই হচ্ছে বেনজিন বলে নিষ্ক্রিয় করে, অর্থাৎ মেটা নির্দেশক।
তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে তোমাদের। অ্যামাইড মূলক কিন্তু বেনজিন বলে সক্রিয় করে, এটা মাথায় রাখবা, হ্যাঁ। ধরো এই যে এই মূলকটা NH CO CH3। আচ্ছা, এই মূলকটা, সরি, এখানে একক বন্ধন আছে, মূলত এখানে একক বন্ধন আছে, এই জন্য এটা বেনজিন বলে সক্রিয় করে। আচ্ছা, এটা একটু ব্যতিক্রম। আচ্ছা, এখন আসো হচ্ছে তোমার সমানতার ক্ষেত্রে। সমানতা, সমানতা কয় প্রকার বলছিলাম? সমানতা তো হচ্ছে দুই প্রকার। সমানতা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, আর একটা হচ্ছে আলোক সমানতা। এখান থেকে কোশ্চেন আসে, সেটা হচ্ছে নিচের কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, কোনটা হচ্ছে আলোক সমানতা প্রদর্শন করে। ঠিক আছে। আচ্ছা, সমানতা তো দুই প্রকার না, আমরা হচ্ছে যে গাঠনিক সমানতা আছে এবং হচ্ছে আলোক সমানতা আছে, এই দুইটাকে আমরা আরো ভাগ করতে পারি। ঠিক আছে। তো প্রথমে আমরা আগে জ্যামিতিক এবং হচ্ছে আলোকটা পড়ি। সমানতা দুই প্রকার এভাবে না বলে আমরা আগে জ্যামিতিক কোনটা আলোক কোনটা এটা আমরা দেখবো, হ্যাঁ। জ্যামিতিক সমানতা হচ্ছে কারা করবে? যাদের মধ্যে দ্বিবন্ধন আছে, যাদের মধ্যে কি আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এবং মুক্ত আবর্তন রহিত হইতে হবে, মুক্ত আবর্তন বন্ধ হইতে হবে। তাহলে মুক্ত আবর্তন যদি বন্ধ হয় এবং দ্বিবন্ধন থাকে কার্বন কার্বনে, তাহলে আমাদের কি হয়? জ্যামিতিক সমানতা হয়। এখন জ্যামিতিক সমানতার শর্ত হচ্ছে এই দুইটা, যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে এবং মুক্ত আবর্তন বন্ধ হইতে হবে। এখন এক পাশে তোমার যদি ছোট মূলক থাকে বা পরমাণু থাকে, আরেক পাশে বড় পরমাণু থাকে বা মূলক থাকে, তাহলে এটাকে বলা হয় সিস সমাণু। কি বলা হয়? সিস সমাণু। আর যদি যদি কার্বন কার্বনের আড়াআড়ি থাকে বড় মূলকগুলো বা বড় পরমাণুগুলো, তাহলে সেটা হচ্ছে ট্রান্স সমাণু। তাহলে জ্যামিতিক সমানুতা হচ্ছে দুই প্রকার, একটা সিস একটা ট্রান্স। এখন তুমি অপশন দেখে কিভাবে বুঝবা যে এটা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে? ধরো এখানে CH3 না থাকা CH2, মানে C2H5 থাকতে পারে, C2H5 থাকতে পারে। এখানে CH3 না থাকা এখানে দুই পাশে ক্লোরিন থাকতে পারে, ক্লোরিন ক্লোরিন থাকতে পারে, বড় মূলক আছে। তাহলে আমাদের কোশ্চেন সলভ করতে হবে এই জন্য, যে এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে কি না। এই জন্য আমাদের অপশন দেখতে হবে। ধরো তোমাকে চারটা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে এই একটা প্রশ্ন দিল, বললো যে এখানে কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। এখন জ্যামিতিক সমানতার শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে দ্বিবন্ধন থাকবে আর মুক্ত আবর্তন বন্ধ হইতে হবে। এখন এই চারটা অপশনের মধ্যে দ্বিবন্ধন আছে দুইটাতে, একটা হলো এইটাতে আছে, এটাতেও আছে, এটাতেও আছে, কিন্তু ওই যে অ্যালডিহাইড মূলকের মধ্যে আছে, কিন্তু এটা তো আর জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারতেছে না, কারণ কার্বন কার্বন দ্বিবন্ধন লাগবে এখানে। কার্বন অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন হইলে হবে না, এখানে তো কার্বন অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন, এখানেও কার্বন অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন, সুতরাং এগুলো এগুলো দিয়ে খাটবে না। তাহলে দেখো, এই প্রথম অপশনটা কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বনের সাথে কি আছে? হাইড্রোজেন, দুই পাশে হাইড্রোজেন আছে আর এখানে ক্লোরিন ক্লোরিন আছে। তাহলে আমি যদি ক্লোরিনটাকে এক পাশে নেই,
হাইড্রোজেনটাকে এক পাশে নেই, তাহলে আমাদের কি হয়ে গেল, জ্যামিতিক সমানতা হয়ে গেল। এটাকে বলা হয় সিস সমাণু। আর এই পাশে নিয়ে আসলে, আড়াআড়ি নিয়ে আসলে কি হবে, ট্রান্স সমাণু। তাহলে সিস এবং ট্রান্স সমাণু পাইলাম। এখন যদি বলে হেক্সিন 3, হেক্সিন 3 কি সমাণু দেখায়, হেক্সিন 3 কি সমাণু দেখায়, এটা প্রশ্ন আসছে। আলোক সমানুতা দেখায়, নাকি সিস ট্রান্স, নাকি কার্যকরী মূলক সমানুতা, নাকি এনানসিওমার, কোনটা দেখায়? তো তোমাকে প্রথমে সংকেত লিখতে হবে হেক্সিন 3। হেক্সিনটা আগে লেখো। এটা হলো হেক্সিন, CH3। সংকেত লেখো আগে, CH2, CH2, এটা হলো হেক্সিন, হেক্সিন 1। এখন বলছে হেক্সিন 3, মানে 3 নাম্বার কার্বনে দ্বিবন্ধন থাকবে। তাহলে যদি আমি 3 নাম্বার কার্বনের দ্বিবন্ধন আনতে যাই, তাহলে এটা হলো 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন। তাহলে এই 3 নাম্বার কার্বনের দ্বিবন্ধন আসছে। তখন 3 নাম্বার কার্বনে যখন দ্বিবন্ধন আসবে, তখন কি হবে, হাইড্রোজেন কমে যাবে না? হাইড্রোজেন কমে গেল একটা একটা করে। দ্বিবন্ধন চলে আসলে হাইড্রোজেন কমে গেল, মূলক আসছে। তখন কি এখানে কি হবে, এখানে আলটিমেটলি CH2 CH3 আগের মতো হয়ে যাবে। তাহলে এখন এই হেক্সিন 3টা যে সমাণু দেখায়, সেটার নাম কি, জ্যামিতিক সমানুতা। কারণ কি, কারণ এইটাকে তুমি দেখো, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। এখন এক পাশে তুমি হাইড্রোজেন নাও, এই হাইড্রোজেন দুইটা এক পাশে নাও। আর এই পাশে তুমি এই যে এইটাকে ধরবা C2H5, এটাকে ধরবা C2H5। এই যে জ্যামিতিক সমানতা হয়ে গেল। এখন তুমি কি করবা, আড়াআড়ি করবা। আড়াআড়ি করলে হবে ট্রান্স সমাণু, আর পাশাপাশি করলে হবে সিস সমাণু। তাহলে যখনই তুমি কার্বনের সাথে দ্বিবন্ধন দেখবা, সাথে ছোট গ্রুপ দেখবা, এবং এই পাশে বড় গ্রুপ দেখবা, তখনই বুঝতে পারবা যে এখানে জ্যামিতিক সমানতা হইতে পারে। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন আগে সিলেক্ট করতে হবে, কার কার মধ্যে আছে, কোন কোন অপশনে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। তাহলে এইটা সিলেক্ট করতে পারলে তুমি সিস ট্রান্স করতে পারবা। বড় মূলক গুলো এক পাশে রাখবা, ছোট মূলক গুলো আর এক পাশে রেখে দেখবা যে হইতেছে কিনা। যদি হয় তাহলে তো হইলো, না হইলে তো হইলো না। এটা হলো সমানতা ক্ষেত্রে। তারপর দেখো, তোমার এইটা গেলো জ্যামিতিক সমানতা। এখন আসো হচ্ছে আহ গাঠনিক সমানতা। গাঠনিক সমানতার মধ্যে আমরা কি কি পড়বো? গাঠনিক সমানতা, এটার মধ্যে আমরা পড়বো হচ্ছে চেইন সমানতা, কার্যকরী মূলক সমানতা, তারপর টটোমারিজম, মেটামারিজম, আরেকটা কি ছিল বলো তো, আরেকটা কি ছিল কার্যকরী মূলকের আগে? অবস্থান সমানতা, তাই না? অবস্থান সমানতা। তাহলে দেখো, প্রথমে তো আমাদের চেইন সমানতা বুঝতে হবে। চেইন সমানতা বোঝা খুবই সহজ। অর্থাৎ শিকল তৈরি করবে, কি তৈরি করবে, শিকল। ধরো তোমার কাছে 5 কার্বনের একটা হচ্ছে মৌল বা যৌগ দিল। এটা হলো 5 কার্বন। এখন এটাকে চেইন সমানু বানাইতে হবে। কি বানাইতে হবে, চেইন সমানতা। তাহলে তুমি কি করবা, শিকল বানাবা কিভাবে, কার্বন সংখ্যা কমায় আনবা। ধরো তোমার এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বনে তুমি কি করলা, একটা শিকল বানাইলা। CH3 মূলক দিলা, CH3 দিলা, দুইটা দিলা। একটা দিলে হাইড্রোজেন একটা কমে, দুইটা দিলে হাইড্রোজেন দুইটা কমবে। এটা একটা শিকল সমানতা পাইলা। তুমি ঠিক এইটাকে যদি এইভাবে লিখতা, এটাকে এইভাবে লিখতে পারো যে, ধরো আরেকটা যদি দেই এরকম কার্বনের, CH3,
CH2। তো এটা একটা অ্যালকিন দিলাম, অ্যালকিনের মধ্যে এখন বললো যে চেইন সমন্বয় দেখা যায় কিনা। এখন তুমি কার্বন সংখ্যা কি করবা? সংকুচিত করবা। তো কার্বন সংখ্যা সংকুচিত করে কি করবা? শিকল বানাবো। ধরো এই যে এটাকে তুমি এখানে নিয়ে আসলা, CH3, কার্বন একটা কমে গেল, হাইড্রোজেন একটা কমে গেল। এভাবে করে তুমি কি করতে পারবা? শিকল বানাতে পারবা। তাহলে চেইন সমন্বয় হচ্ছে বা শিকল সমন্বয় হচ্ছে শিকল হিসেবে যুক্ত থাকবে, মিথাইল অথবা ইথাইল মূলক এভাবে যুক্ত থাকবে। ঠিক আছে। এবার আসা হচ্ছে অবস্থান সমানতা এবং কার্যকরী মূলক সমানতা। অবস্থান সমানতা এবং কার্যকরী মূলক সমানতা, এই দুইটা আগে বুঝবা যে এই দুইটা কিন্তু একরকম লাগলেও এটা একরকম না মূলত। অবস্থান সমানতা হচ্ছে কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তন হবে। কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তন হবে, অবস্থান। ধরো এইখানে এটার নাম হলো বিউটানল, চারটা কার্বন আছে, বিউটানল বলা হইতেছে এটাকে। এখন এটা কয় নাম্বার কার্বনে আছে? 1 নাম্বার কার্বনে আছে। কারণ 1 নাম্বার কার্বন চিনলা কেমনে? কার্যকরী মূলকের যে পাশ থেকে কার্বন সংখ্যা আগে হয়। এখন কার্যকরী মূলকটা কোন পাশে আছে? ডান পাশে। সুতরাং হিসাব করবে এই পাশ থেকে, যে পাশ থেকে কার্যকরী মূলকটা আগে হয় সেখান থেকে হিসাব করতে হয় কার্বন সংখ্যা। তাহলে এইটা যদি, এটার নাম হলো বিউটানল, আমি যদি এটাকে এইভাবে লিখি কোনো সমস্যা আছে কিনা? এটার নাম কি হইলো? এটার নামও হলো বিউটানল, কিন্তু এটার নাম টু বিউটানল। কি বিউটানল? টু বিউটানল কেন? কারণ 2 নাম্বার কার্বনে চলে আসছে এটা। এটাকে বলা হয় টু বিউটানল। তাহলে যখন অবস্থান সমানতা বলবে তখন কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তন হবে শুধুমাত্র, আর কিচ্ছু পরিবর্তন হবে না। কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তন হবে। কিন্তু তুমি যদি কার্যকরী মূলকটা চেঞ্জ করে দাও তাহলে সেটার নাম হবে কার্যকরী মূলক সমাণু। তুমি যদি কার্যকরী মূলক সমাণুটাই চেঞ্জ করে দাও তাহলে সেটা হবে কার্যকরী মূলক সমানুতা। যেমন আমি একটু আগে বলছিলাম যে অ্যালকোহল এবং ইথার এরা পরস্পরের সমাণু, আর এদের আণবিক সংকেত একই। অ্যালডিহাইড এবং কিটোন পরস্পরের সমাণু, আর এদের গাঠনিক সংকেত আণবিক সংকেত একই। তাহলে তোমাকে যদি এই যে এটা বলা হয় CH3 CH2 OH, এটা হলো ইথানল, আর এটা হলো ডাইমিথাইল ইথার, এরা পরস্পরের কি সমাণু? তাহলে বলবা কার্যকরী মূলক সমাণু। কেন? কার্যকরী মূলকটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু আণবিক সংকেতটা একই। অবস্থান সমানতা হচ্ছে কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? অবস্থান। তাহলে দেখো কার্যকরী মূলক সমানতা হচ্ছে এটা। এখন যদি কার্বন সংখ্যা বাড়ায় দেই, ধরো CH3 CH2 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 OH, এটার নাম হলো বিউটানল। এটাও কিন্তু ইথার করা যাবে। কিভাবে ইথার করা যাবে? এটার নাম কি? ডাইথাইল ইথার। কি? ডাইথাইল ইথার। কারণ কি? দুই পাশে ইথাইল মূলক আছে। ইথাইল মূলক চিনবা কেমনে? C2H5, এই পাশে C2H5, এই পাশে C2H5। তাহলে এটা হলো ডাইইথাইল ইথার। তাহলে এরা পরস্পরের কি সমাণু?
কার্যকরীমূলক সমাণু। ইথারের নামকরণ করার ক্ষেত্রে আহ তুমি অক্সো অক্সো দিয়েও করতে পারো, ইথার দিয়েও করতে পারো। যেমন আমি বলি, ধরো এটা হলো ইথার, একটা দিলাম CH3 CH2, এটার নাম হলো, আমি কি দিব, এটার নাম আমি দিব, এটার নাম আমি কি দিতে পারি বলো? মিথাইল ইথাইল ইথার এভাবে দিব? তখন আমাকে কি করতে হবে? চিন্তা করতে হবে যে অক্সিজেন এটা হলো অক্সোমূলক, এই পাশে আছে হচ্ছে মিথাইল মূলক, এই পাশে আছে ইথাইল মূলক। তাহলে আমাকে মিথাইলের চেয়ে কাকে বেশি প্রাধান্য দেওয়া দেওয়া লাগবে? ইথাইলকে প্রাধান্য দেওয়া লাগবে। তাহলে মিথাইলের চেয়ে কাকে প্রাধান্য দেওয়া লাগবে? ইথাইলকে। তাহলে আমরা বলবো ইথোক্সি ইথোক্সি মিথেন। এটার নাম কি বলবো আমরা? ইথোক্সি মিথেন। আমরা মিথোক্সি ইথেন কেন বললাম না? কারণ ইথেন বা ইথাইলের ক্ষমতা মিথাইলের চেয়ে বেশি, এই জন্য আমরা মিথোক্সিথেন বলি নাই, আমরা বলছি ইথোক্সিথেন। আর ইথোক্সিতে 2 কার্বন আর মিথোক্সিতে 1 কার্বন। তাহলে মোট কয় কার্বন হলো? 3 কার্বন। আরেকটা দেখো, CH3 CH2 CH2 ও CH3, এটাকে আমরা বলবো প্রোপোক্সি মিথেন। কি বলবো? প্রোপোক্সি মিথেন। কেন প্রোপোক্সি মিথেন বলবো? কারণ এই পাশে 3 কার্বন, এই পাশে 1 কার্বন। তাহলে প্রোপাইলের দাম বেশি। আমরা প্রোপাইলের দামটা বেশি কার চেয়ে? মিথাইলের চেয়ে। সো এটার নামকরণ হবে প্রোপোক্সিমিথেন। প্রোপোক্সিমিথেন, ঠিক আছে? এভাবে। তাহলে দেখো, কার্যকরীমূলক সমানতা এবং অবস্থান সমানতার পার্থক্য হচ্ছে এটা। এখন মেটামারিজম বা মেটামার মেটামারিজম বা এটাকে বলতে পারি আমরা কি? রূপান্তর সমানতা, ঠিক আছে? রূপান্তর সমানতা কেন বলা হয়? এটার মধ্যে আবার সমস্যা হইতে পারে তোমাদের। কার সাথে সমস্যা হইতে পারে? অবস্থান সমানতার সাথে সমস্যা হইতে পারে। কারণ কি জানো? ধরো এইটা হলো, দেখো দুইজনে কিন্তু 5 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বিশিষ্ট দুইজনেই? 5 কার্বন। এই পাশে হলো 1 2 3 4 5, এটা হলো 5। তাহলে এটার নাম আমরা কি বলবো? প্যান্টানন। কি বলবো আমরা? প্যান্টানন, দুইজনেই প্যান্টানন। এখন এইখানে কার্যকরী মূলকটা আছে 3 নাম্বার কার্বনে, এখানে আছে 2 নাম্বার কার্বনে। তাহলে কার্যকরী মূলকের এই পাশে 2 কার্বন, 1 2, এই পাশে 2 কার্বন, 1 2। কিন্তু এই মূলকের এই পাশে 1 কার্বন, এই পাশে 3 কার্বন। যখন কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা অসমান হবে, তখন তাকে বলা হয় মেটামারিজম। কার্যকরী মূলকের উভয় পাশে কি হবে? কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা অসমান হবে, তখন সেটা হবে মেটামারিজম। মেটামারিজম কারা প্রদর্শন করে? অ্যালডিহাইড, কিটন এবং 2 ডিগ্রি অ্যামিন। তাহলে মনে রাখবা, কার্যকরী মূলকের এই পাশে 2 কার্বন, এই পাশে 2 কার্বন, এইটারই আবার এই পাশে 1 কার্বন করা যায়, এই পাশে 3 কার্বন করা যায়। আর যখনই এই কাজটা করা যাবে, তখনই কি এটা
কার্বন সংখ্যা অসমান হয়ে যাবে দুই পাশে। ঠিক আছে। এখন অবস্থান সমানতার সাথে এটার পার্থক্যটা কি বলো? অবস্থান সমানতার পার্থক্য হচ্ছে অবস্থানের পরিবর্তন হয়, কার্যকরী মূলকের অবস্থানটা শুধু পরিবর্তন হয়, এখানে তুমি কার্বন সংখ্যা দেখবা না। অবস্থান সমানুতে আমরা কার্বন সংখ্যা দেখি না, শুধুমাত্র সেটাকে আমি অবস্থানে পরিবর্তন করে নিয়ে যাই অন্য জায়গায়। কিন্তু মেটামরিজমে আমাদের কার্বন সংখ্যা দেখা লাগবে কার্যকরী মূলকের উভয় পাশে। তাহলে কারা কারা প্রদর্শন করবে এটা জানতে হবে। অ্যালডিহাইড, কিটোন এবং 2 ডিগ্রি অ্যামিন, এই তিনজন বাদে কেউ কিন্তু মেটামরিজম দিবে না। মেটামরিজম কিন্তু দিবে না। এবার আসো টটোমারিজম। টটোমারিজম মানে হচ্ছে গতিশীল সমানতা। টটোমারিজম মানে কি? গতিশীল সমানতা। গতিশীল সমানতা অর্থাৎ এরা কি করতে পারে? চলাচল করতে পারে। বুঝতেছো? গতিশীল যেহেতু, সুতরাং চলাচল করতে পারবে। তাহলে টটোমারিজম প্রদর্শন করার জন্য আমাদের একটা মৌল নিলাম বা যৌগ নিলাম, তার নাম হচ্ছে প্রোপানন। প্রোপানন নিলাম। এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি, তার নাম হলো কিটো ইনল সমানুতা। কিটো ইনল সমানুতা। কিটো ইনল সমানুতা। তাহলে এই যে প্রোপানন, এটা যখন আমরা ভাঙবো তখন কি হবে? এরকম হবে। এই প্রোপাননকে আমরা কি বানাবো? কিটোন থেকে ইনল বানাবো। ইনল মানে হচ্ছে দ্বিবন্ধন থাকবে এবং অ্যালডিহাইড হবে। কি হয়ে যাবে? অ্যালডিহাইড বা অ্যালকোহল হয়ে যাবে। সরি, অ্যালডিহাইড না, অ্যালকোহল হয়ে যাবে। কি হবে? অ্যালকোহল। তাহলে দেখো, এই দ্বিবন্ধনটা এখানে চলে আসবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন এখানে চলে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে? এখানে হয়ে যাবে ওএইচ, দ্বিবন্ধনটা এখানে চলে আসলে এখানে হয়ে যাবে CH2। এইটার নাম হচ্ছে প্রোপানন থেকে কি হয়ে গেল? প্রোপিন টু অল। প্রোপিন টু অল। তাহলে প্রোপিন টু অল, এটা হয়ে গেল প্রোপিন টু অল। অ্যালকোহল মূলকও আছে, দ্বিবন্ধনও আছে। কই থেকে হইছে? কিটোন থেকে হইছে। তাহলে কিটোনের মধ্যে এখানে কি দেখা গেল? গতিশীল সমানুতা। অর্থাৎ হাইড্রোজেন এখান থেকে একটা চলে গেল এখানে, এই যে হাইড্রোক্সিল হয়ে গেল, আর দ্বিবন্ধনটা এখান থেকে এখানে চলে আসলো। এটাকে বলা হয় কিটোইনল সমানুতা বা গতিশীল সমানুতা। মনে থাকবে? আশা করি মনে থাকবে। আরেকটা জিনিস এখন দেখি, সেটা হচ্ছে আলোক সমানুতা, যেটা খুবই খুবই দরকার আমাদের। আলোক সমানুতা কি? আলোক সমানুতা হওয়ার জন্য আমাদের কি লাগবে? লাগবে হচ্ছে শর্ত। শর্তগুলো হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে কি হইতে হবে? কাইরাল কার্বন লাগবে। কাইরাল কার্বন বলতে কি বোঝায়? যদি কার্বনের চারটা হাত, চারটা হাতে যদি চারটা ভিন্ন মূলক থাকে, সেটাকে বলা হয় কাইরাল কার্বন। তাহলে আলোক সমানুতা হওয়ার শর্ত হচ্ছে কি থাকবে? কাইরাল কার্বন থাকবে। কাইরাল কার্বন থাকলে আমরা বলতে পারবো যে এটা একটা আলোক সমাণু। ধরো এখানে একটা হাইড্রোক্সিল মূলক আছে, এখানে CH3 মূলক আছে, এখানে একটা আহ কার্বক্সিলিক মূলক আছে, এখানে একটা তোমার ধরো আর কি হইতে পারে, মিথাইল মূলক আছে, এরকম একটা দিলাম। তো কার্বনের চার হাতে চারটা ভিন্ন মূলক আমি দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় কাইরাল কার্বন।
এখন কাইরাল কার্বন হইলে এরা কি করে? আলোক সমানতা প্রদর্শন করে। যদি একটা যৌগের মধ্যে কাইরাল কার্বন একটা থাকে, তাহলে আলোক সমানতা হয় হচ্ছে 2 টু দি পাওয়ার n। কাইরাল কার্বন একটা হইলে হবে 2 টু দি পাওয়ার n, n মানে 1। তাহলে দুইটা হবে সমানতা। যদি কাইরাল কার্বন দুইটা থাকে তাহলে হবে চারটা, তিনটা থাকলে হবে আটটা, চারটা থাকলে হবে 16টা। অর্থাৎ কাইরাল কার্বনের উপর ভিত্তি করে আমরা কি করতে পারি? আলোক সমানতা বের করতে পারি। তাহলে কাইরাল কার্বনকে বলা হয় বাংলায় অপ্রতিসম কার্বন। কি বলা হয়? অপ্রতিসম কার্বন। এখন তোমাকে চারটা যৌগ দেওয়া আছে। চারটা যৌগ এইভাবে দেওয়া আছে। বলছে যে কোনটা আলোক সক্রিয় যৌগ, নিচের কোনটা আলোক সক্রিয়। তখন তুমি কার্বন হিসাব করবা, কার্বনের চারটা হাতে চারটা মূলক আছে কিনা ভিন্ন। প্রথমটা হচ্ছে জ্যামিতিক সমতা দেয়। কিভাবে দেয় জ্যামিতিক সমতা? কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে দুই পাশে দুইটা ছোট মূলক আছে এবং দুই পাশে দুইটা বড় মূলক আছে। এটা দেখে বুঝতে পারলা যে এটা একটা জ্যামিতিক সমতা। দুই নাম্বারটা হবেই না, অপশন থেকে বাদ কেন? কার্বনের চার হাতের মধ্যে চারটা মূলক থাকার কথা, কিন্তু দুইটা মূলক দিছে, এটা একটা এটা একটা, সুতরাং এটা বাদ। লাস্টেরটা দেখ, দেখ খেয়াল করো। কার্বনের চারটা হাত, কিন্তু চারটা হাতের মধ্যে একটা হাতে দিছে হাইড্রোজেন, একটা ক্লোরিন, একটা নাইট্রো, নাইট্রো মূলক। তাহলে তিনটা দিছে আর একটা দেয় নাই, তাহলে এটা বাদ। বাকি থাকে এটা, তাহলে উত্তর সঠিক হচ্ছে এটা। কিভাবে বুঝলা? কার্বনের চারটা হাত, এক হাতে আছে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এক হাতে আছে CH3, এক হাতে আছে NH2, এক হাতে আছে এটা COOH। চারটা হাতে চারটা ভিন্ন মূলক আছে কিনা। তাহলে এখানে সমানতা কয়টা হবে? 2 টু দি পাওয়ার 1। তাহলে দুইটা হবে, সমানতা কয়টা হবে? দুইটা। তারপর দেখো তোমার ল্যাকটিক অ্যাসিডের সংকেত কি? ল্যাকটিক অ্যাসিড, এই যে ল্যাকটিক অ্যাসিড, এটা হলো ল্যাকটিক অ্যাসিডের সংকেত। এক এক হাতে থাকবে তোমার আহ কার্বক্সিলিক মূলক, এক হাতে থাকবে হাইড্রোক্সিল মূলক, এক হাতে থাকবে হলো মিথাইল মূলক, আর এক হাতে থাকবে হাইড্রোজেন। এটাকে বলা হয় ল্যাকটিক অ্যাসিড। কি বলা হয় এটাকে? ল্যাকটিক অ্যাসিড। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখানে আবর্তন কোণের মান কত? একটা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, একটা হচ্ছে লেভেরো রোটেটরি। অর্থাৎ একটা +2.24 ডিগ্রি, একটা -2.24 ডিগ্রি। হ্যাঁ, এটা হচ্ছে কোণের মান ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে। কারণ যেহেতু এটা আলোক সক্রিয়, সুতরাং একবার ঘড়ির তলে ঢুকবে আর একবার ঘড়ির বিপরীতে ঘুরবে, দুইবার ঘুরবে, তাই না? +2.24, একটা -2.24। অর্থাৎ এটা হলো ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে। আর গ্লুকোজের ক্ষেত্রে হচ্ছে +52.3 ডিগ্রি, -52.3 ডিগ্রি। এটা হচ্ছে ডি সমাণু আর এল সমাণু। ডি মানে হচ্ছে ডেক্সট্রোরোটেটরি, মানে ঘড়ির কাঁটার দিকে। আর এল মানে হচ্ছে লেভো, লেভো, এটা হচ্ছে এল, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। গ্লুকোজের মধ্যে চারটা কার্বন কার্বন পাওয়া যায়। কয়টা কার্বন কার্বন পাওয়া যায়? চারটা। চারটা কার্বন কার্বন, অর্থাৎ সমানতা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, মানে 16টা। কয়টা হবে? 16টা সমানতা হবে। খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসো হচ্ছে আরেকটার ক্ষেত্রে আসি। ধরো তোমাকে বলছে বিউটানল 2 কথা বলছে। কি বলছে? বিউটানল 2, প্রোপানল 2। বিউটানল 2 আর প্রোপানল 2, এখানে কয়টা করে কার্বন কার্বন আছে বা সমানতা সম্ভব, এরকম বলছে। তাহলে প্রথমে তুমি কিসের সংকেত লিখবা?
বিউটানলের সংকেত লিখবা। সংকেতটা লিখবা প্রথমে। বিউটানলের সংকেত CH2। বিউটানল মানে 4 কার্বন। তাহলে 4 কার্বন লেখো আগে, এই যে 4 কার্বন লেখলা। 4 কার্বন লেখার পরে তুমি মূলকটা দাও। এটার নাম হলো বিউটানল 1, কারণ 1 নাম্বার কার্বনে আছে। বলছে বিউটানল 2, সুতরাং তোমাকে 2 নাম্বার কার্বনে আনতে হবে, তাহলে 2 নাম্বার কার্বনে আনো। তাহলে এখানে হাইড্রোক্সিলটা নিয়ে আসো। তাহলে এখানে হাইড্রোজেন কমে যাবে না একটা? এই হাইড্রোজেন কই চলে যাবে? এখানে চলে যাবে। ঠিক আছে। আলটিমেটলি এটা হলো আমাদের মূলকের সংকেত। এখন এখানে কয়টা কার্বন কার্বন আছে বলো? কার্বনের 4টা হাত। এক হাতে তো হাইড্রোজেন আছে, এই যে হাইড্রোজেন আছে। আর এক হাতে হাইড্রোক্সিল তো আছে, 2 হাত গেল। আর এক হাতে CH3 আছে। আর এক হাতে কি আছে? এই যে এটাকে আমরা বলতে পারি C2H5। এটাকে ইথাইল মূলক লিখতে পারি, C2H5। তাহলে 4 হাতে 4টা ভিন্ন মূলক পাওয়া গেছে। প্রোপানল 2 তে দেখো, প্রোপানল 2 সংকেতটা লেখো আগে। এটা হলো প্রোপানল, আগে হলো প্রোপানল, এটা হলো প্রোপানল 2। তাহলে প্রোপানল 2 সংকেতটা লেখো। প্রোপানল 2 সংকেতটা লেখো। এইটা কি আলোক সমানতা দেখাইতে পারবে? দেখাইতে পারবে না। কেন পারবে না? কারণ তুমি এখানে চিন্তা করো যে কার্বনের এই পাশেও CH3, এই পাশেও CH3, সুতরাং এটা পারবে না। এটা পারবে না। তারপর দেখো, লেখছো, এটা লেখছো। দেখো, আরেকটা কোশ্চেনের মধ্যে দেখো, তোমাকে যদি বলে যে এরকম একটা কোশ্চেন, যে 3 ক্লোরো বিউটানল 2, আরেকটা বলছে তোমার 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন, এগুলো সমাণু বের করতে বলছে। সমাণু বলতে এরা কি আসলে আলোক সমানতা প্রদর্শন করে কি না, এবং করলে কয়টা করবে, এটা আমরা একটু দেখি। প্রথমে তোমাকে সংকেত লেখা শিখতে হবে। বলছে 3 ক্লোরো বিউটানল 2। প্রথমে তুমি সংকেত লেখো, বিউটানলের সংকেত লেখো আগে, দেখো কিভাবে বের করতে হয়। CH3, CH2, 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 OH, এটা হলো বিউটানল 1। বলছে 2, মানে 2 নাম্বার কার্বনের মূলকটা আনতে হবে। তাহলে এখানে মূলকটা আনো। তাহলে হাইড্রোজেন কি একটা কমে যাবে না? এখানে হাইড্রোজেনটা একটা কমে যাবে না? হ্যাঁ, এখানে হাইড্রোজেন একটা কমে যাবে। তাহলে তোমার এখানে হাইড্রোজেন একটা কমে গেল, আর এইখানে একটা হাইড্রোজেন বেড়ে গেল, তাই না? দেখো, এখন বলছে 3 ক্লোরো, মানে এটা যদি 1 নাম্বার কার্বন হয়, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন। 3 নাম্বার কার্বনে কি আছে? ক্লোরিন আছে। তাহলে ক্লোরিন যখন যুক্ত হবে তখন একটা হাইড্রোজেন কমে যাবে না? কমে গেল। এখন এখানে কার্বন কার্বন কয়টা? 2টা। কিভাবে বুঝলা? দেখো, এই যৌগটা আমি এখানে লেখার পরে আমি সুন্দর মতো আবার লিখি। এখানে ক্লোরিন আছে, এখানে হাইড্রোক্সিল আছে, এখানে CH। কার্বনের কয়টা হাত? 4টা হাত। তাহলে দেখো, এই যে এইটা একটা কার্বন কার্বন, এটা একটা কার্বন কার্বন। তাহলে কার্বনের এক হাতে হাইড্রোজেন আছে, এক হাতে আছে CH3, আর এক হাতে আছে ক্লোরিন। আরেক হাত কই গেল? এই যে আরেকটা হাত। তাহলে এইটা একটা হাত, খেয়াল করো। হাইড্রোজেনটা একটা হাত দিছে, ক্লোরিনটা একটা দিছে, CH3 একটা দিছে, 3টা দিছে। আর একটা দিল কারে? এই যে এই কার্বন রে, তাহলে এই কার্বনটা দিয়ে দিল একটা।
এখন এই কার্বনের আবার কয়টা হাত? চারটা হাত। তাহলে হাইড্রোজেনটা দিল একটা, সিএস3 দিল একটা, হাইড্রোক্সিলটা দিল একটা, আর এইটার সাথে যুক্ত হয়ে আছে একটা। কার্বন কার্বন কয়টা এখানে? দুইটা। যদি দুইটা কার্বন কার্বন হয় তাহলে সমানু হবে কয়টা? চারটা, টু টু দি পাওয়ার 2। মানে সংকেতটা হচ্ছে এটা, টু টু দি পাওয়ার n। এন এর মান হচ্ছে কি কার্বন কার্বনের সংখ্যা, যে কয়টা কার্বন কার্বন সে কয়টা তার সমানু হবে। ঠিক আছে, এন এর মান সেটাই হবে। এখানে কার্বন কার্বন হচ্ছে দুইটা, এখানে দুই বসাই দিলাম, তাহলে চার হয়ে গেল। ঠিক তেমনি হবে 3 ক্লোরো 2 ব্রোমো বিউটেন। তাহলে বিউটেনের সংকেতটা লেখো আগে। বিউটেনের সংকেতটা হচ্ছে CH3 CH2 CH2 CH3। এটা হলো বিউটেনের সংকেত। এখন এই সংকেত লেখার পরে 2 নাম্বার কার্বনে তুমি যুক্ত করবা হচ্ছে ব্রোমিন, আর 3 নাম্বার কার্বনে যুক্ত করবা ক্লোরিন। তাহলে হাইড্রোজেন কার্বন একটা করে কমে যাবে, তাই না? কার্বন একটা করে কমে যাবে। তাহলে এখানে কি দুইটা কার্বন কার্বন আছে না? কারণ হাত চারটা, একটা দিচ্ছে হাইড্রোজেনকে, একটা এটাকে, একটা এটাকে, আর একটা তো এই যে এখানে। চারটা হাত। ঠিক তেমনি ভাবে এইটারও চারটা হাত। তাহলে তোমার কি হবে, সমাণু কয়টা হবে? চারটা। গ্লুকোজের ক্ষেত্রে হবে হলো 16টা। কারণ কি জানো, গ্লুকোজের সংকেত লিখলে বুঝতে পারবা, অনেক বড় সংকেত, লেখা দরকার নেই এখন। 3 নম্বর অধ্যায় কোষ রসায়নে আছে, দেখবা। তাহলে 16টা হবে। রাইবোজ, রাইবোজের ক্ষেত্রে হবে হচ্ছে 8টা। রাইবোজের ক্ষেত্রে হবে কয়টা? 8টা। কারণ রাইবোজে কার্বন কার্বন হচ্ছে 3টা। তাহলে এইভাবে করে কার্বন কার্বন বের করতে হয়। একটা যৌগের মধ্যে কার্বন কার্বন একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, চারটাও থাকতে পারে। এটা ফিক্সড না। তখন তোমাকে সংকেত লিখে বের করতে হবে যে এখানে আসলে কয়টা সম্ভব। কিন্তু তুমি শুধুমাত্র একটা দুইটা এগুলো বের করা শিখবা। 3 4 এগুলো মুখস্থ করবা। বিশেষভাবে গ্লুকোজেরটা মুখস্থ রাখবা সবসময়। ঠিক আছে, গ্লুকোজের সংকেতটা মনে রাখবা, C6H12O6। তাহলে বলো, তোমরা কি এখন বুঝতে পারবা কিনা? আলোক সক্রিয় যৌগ বুঝতে পারবা কিনা? এখন আরেকটা জিনিস শেখাইতে, সেটা হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট অ্যালকেন আলোক সক্রিয়তা প্রদর্শন করে? বলো তো কত কার্বন, আফিয়া বলো তো। পাঁচ। 5, তাই না? আলোক সক্রিয়তা, আলোক সক্রিয়তার কথা বললে 7 কার্বন, আর সমানতার কথা বললে 5 কার্বন থেকে শুরু হয়। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা। অ্যালকেনের যদি সমানতা বলতো, শুধু সমানতা, অ্যালকেনের সমানতা শুরু হয় হচ্ছে 5 কার্বন থেকে, কিন্তু আলোক সক্রিয়তা শুরু হয় 7 কার্বন থেকে। ঠিক আছে, কিভাবে 7 কার্বন থেকে শুরু হয় সর্বনিম্ন? তাহলে এই সংকেতটা কিন্তু মনে রাখতে হবে যে অবজেক্টিভ কিন্তু এখানে দুইটা। আলোক অ্যালকেন সমানতা প্রদর্শন করে সর্বনিম্ন কয় কার্বন থেকে, বলবা 5 কার্বন। অ্যালকেন সর্বনিম্ন কত কার্বন থেকে আলোক সক্রিয়তা প্রদর্শন করে, বলবা 7 কার্বন। তাহলে 7 কার্বনের নাম হলো হ্যাপটেন। তার নাম কি? হ্যাপটেন। তাহলে হ্যাপটেনটা লেখো আগে। এটা হলো হ্যাপটেন। 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, 6 কার্বন, 7 কার্বন, এই যে হ্যাপটেন হয়ে গেছে। এখন এইটা সমানতা বানাইতে হবে।
কিভাবে সমানতা বানাবা বলো তো? দেখো, CH3, সি, কার্বন, এই হাইড্রোজেনের দুইটা কমাই দিলাম। কেন কমাই দিলাম? মূলক আনবো এখানে। মূলক আনতে হবে, কি করতে হবে? মূলক। এখানে দিলাম C2H5। ঠিক আছে, এখানে দিলাম হচ্ছে শুধু হাইড্রোজেন। আর এখানে দিলাম হলো C3H5। কার্বন মিলছে কিনা দেখো, তিনটা কার্বন, চারটা কার্বন, পাঁচটা, ছয়, সাত, সাত কার্বন মিলছে। হাইড্রোজেন মিলছে কিনা দেখো, তিনটা, পাঁচটা, আটটা, নয়টা, ও এখানে তো সাত হবে, সরি। নয় আর সাত কত? 16। তাহলে 16টা হাইড্রোজেন মিলছে, 7টা কার্বন মিলছে। সুতরাং কার্বনের চার হাতে চারটা ভিন্ন মূলক আছে কিনা? এটা মিথাইল মূলক, এটা ইথাইল মূলক, এটা প্রোপাইল মূলক, আর এটা হাইড্রোজেন। বুঝতে পারছো? এটা আমাদের একটু মনে রাখতে হবে যে কিভাবে আমরা সমানতাটা বের করলাম। এটাকে আমরা বলতে পারি 4 মিথাইল হেক্সেন। 4 মিথাইল হেক্সেন কিভাবে বলতে পারি? দেখো, এই পাশ থেকে হিসাব করো, কার্বন সংখ্যা এটা তিনটা, তাহলে 3 কার্বন, 4 কার্বন, 5, 6, 6 কার্বন, তাহলে 6 কার্বন। তাহলে এই কার্বন তো হিসাব করা যাবে না, কারণ এটা তো এই দিক থেকে হিসাব করলে 5 কার্বন হয়, এই পাশ থেকে হিসাব করলে 6 কার্বন হয়। যেদিক থেকে হিসাব করলে কার্বন বেশি হবে সেদিক থেকে হিসাব করতে হবে। তো 6 কার্বনে কি হয়? হেক্সেন। তাহলে এই যে 4 নাম্বার কার্বনে কি আছে? মিথাইল মূলক আছে। তাহলে বলবো 4 মিথাইল হেক্সেন, এটাকে এখন বলতে পারি। 4 মিথাইল হেক্সেন বলতে পারি। বুঝতে পারছো কাহিনীটা? এখন আসলে হচ্ছে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। মুক্তমূলক, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এগুলো একটু মুখস্থ রাখতে হবে, মুখস্থ বিষয়। নিউক্লিওফাইল কিভাবে চিনবা? নিউক্লিওফাইল আর হচ্ছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল হচ্ছে যারা ইলেকট্রন দান করে, অর্থাৎ যারা পজিটিভ। ইলেকট্রোফাইল পজিটিভ হয়, আর নিউক্লিওফাইল হয় নেগেটিভ। এইটা একটা চেনার উপায়। এটা পজিটিভ হবে অলওয়েজ চার্জ, এটা হচ্ছে নেগেটিভ হবে চার্জ। আর 2 নম্বর উপায় হচ্ছে ইলেকট্রোফাইল হবে হচ্ছে তোমার অষ্টক অপূর্ণ। অষ্টক অপূর্ণ, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, BF3, তারপর আরো যেগুলো তোমার মনে থাকে, PCl, কি বলে এটাকে আরো, বেরিলিয়াম ক্লোরাইড। যাদের অষ্টক অপূর্ণ আছে, এখন অষ্টক অপূর্ণ পূর্ণ তোমাদের শিখাইছি আমি, কেমনে অষ্টক পূর্ণ অপূর্ণ বের করবো, এটা আমি অলরেডি শিখাইছি পরিমাণগত পর্যাবৃত্ত ধর্মতে। এগুলো আর বলতেছি না, হ্যাঁ। আর নিউক্লিওফাইল চিনবা কেমনে? তোমার মুক্ত জোড় থাকবে, মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, মুক্ত জোড় থাকবে, মুক্ত জোড় থাকবে, যেমন NH3, PH3, তারপর পানি। এগুলোতে মুক্ত জোড় আছে না বলো তো? অর্থাৎ যেগুলোতে মুক্ত জোড় আছে এরা হচ্ছে নিউক্লিওফাইল। আর একটা জিনিস চেনার উপায়, নেগেটিভ আয়ন থাকবে, যদি নেগেটিভ আয়ন দেখো এটা নিউক্লিওফাইল, আর পজিটিভ আয়ন দেখলে ইলেকট্রোফাইল। তাহলে যেখানেই তোমার দেখবা মুক্তমূলক, সরি,
মুক্ত জোড় সেটাই হচ্ছে নিউক্লিওফাইল। এভাবে করে বের করব। আরো আছে FeCl3। আচ্ছা, এটা চেনার উপায় কি জানো? 2 দিয়ে গুণ করবা। 3 গুণ 2, ইলেকট্রন কয়টা আছে? 6টা। লাগবে কয়টা শেষ হতে হতে? 8টা। অষ্টক পূর্ণ হইতে। এখানে 6টা, এখানে 4টা, এখানে 6টা। আচ্ছা, এরপর আসো কার্বানায়ন এবং কার্বোক্যাটায়ন, মুক্তমূলক। কার্বানায়ন, কার্বোনিয়াম বা কার্বোক্যাটায়ন। আরেকটা হচ্ছে মুক্তমূলক। এদের কি মুখস্থ করতে হবে জানো পরীক্ষার জন্য? শুধু কার্বনায়নটা হচ্ছে নেগেটিভ চার্জ, কার্বনিয়ামটা হচ্ছে পজিটিভ চার্জ, আর এটা হচ্ছে কোনো চার্জ নাই, চার্জ বিহীন। কারণ এদের হচ্ছে ফ্রি রেডিক্যাল, এটাকে বলে ফ্রি রেডিক্যাল। এই যে চিহ্ন কেমনে জানো? এই যে এখানে এরকম চিহ্ন থাকবে, আর এটা নেগেটিভ চিহ্ন থাকবে, নেগেটিভ। যেমন CH3-র উপরে পজিটিভ থাকলে কার্বনিয়াম, আর নেগেটিভ থাকলে কার্বনায়ন। তাহলে নেগেটিভ থাকলে কার্বনায়ন, পজিটিভ থাকলে কার্বনিয়াম, আর চার্জ না থাকলে মুক্তমূলক। তো এদের কি মুখস্থ করবা জানো? স্থায়িত্ব মুখস্থ করবা, অর্থাৎ স্থায়িত্বর ক্রমটা মুখস্থ করবা। যেমন কার্বনিয়ামের ক্ষেত্রে তোমার প্রথমে স্থায়িত্ব কার বেশি? 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, পরে 1 ডিগ্রি, পরে হলো CH3। আর কার্বন আয়ন হচ্ছে কি? উল্টাটা, স্থায়িত্ব উল্টা। প্রথমে CH3, পরে 1 ডিগ্রি, পরে 2 ডিগ্রি, পরে 3 ডিগ্রি। মুক্তমূলকের এবং কার্বনিয়ামের একই, একই স্থায়িত্ব। মুক্তমূলক আর কার্বনিয়ামের স্থায়িত্ব একই। এখন কার্বনিয়াম, এদের স্থায়িত্ব এবং সক্রিয়তা এই দুইটা কিন্তু বিপরীত। সক্রিয়তা হচ্ছে স্থায়িত্বের বিপরীত। যদি সক্রিয়তা বলে, সক্রিয়তা বললে কি হবে? আগে আসবে CH3, পরে 1 ডিগ্রি, পরে 2 ডিগ্রি, পরে 3 ডিগ্রি। স্থায়িত্ব এবং সক্রিয়তা পরস্পরের বিপরীত। সুতরাং তোমরা শুধুমাত্র স্থায়িত্বটা মনে রাখবা, তোমার সক্রিয়তা মনে রাখার দরকার নাই। সক্রিয়তা তুমি যখন প্রশ্নে দেখবা যে এটা সক্রিয়তা আসছে, তখন তুমি স্থায়িত্বটা চিন্তা করবা, তার উল্টাটা দিয়ে দিবা দাঁড়ায়। ঠিক আছে? এটাই মাথায় রাখবা সবসময়। এখন আসো লাস্ট কথা আজকের মতো, সেটা হচ্ছে এই কি বলে, হ্যাঁ, আর লাস্ট কথা হচ্ছে এই যে এটা, সেটা হচ্ছে সিগমা বন্ধন বা সমযোজী বন্ধন বের করা। দেখো সিগমা বন্ধন এবং সমযোজী বন্ধন বের করবে কেমনে? ধরো একটা যৌগ দিছে, এটা বলছে এটার সিগমা বন্ধন কয়টা বের করো। সিগমা বন্ধনের অপর নাম সমযোজী বন্ধন। কারণ কি জানো? সিগমার পাই দুইজনই হলো সমযোজী বন্ধন। এটা হলো কথা। সমযোজী বন্ধন দুই প্রকার, একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। তোমাদের পড়াইছিলাম এটা পর্যাবৃত্ত ধর্মতে। এখন এইটা বের করার জন্য আমরা প্রথমে এই মৌলগুলোকে যোগ করব। 3 + 6 + 1 কত হয়? 9। 9 - 1, তাহলে সিগমা বন্ধন কয়টা? 8টা। সিগমা বন্ধন 8টা। এখানে কয়টা? যেহেতু সায়ানাইড আছে, সায়ানাইড দেখার দরকার নাই। তোমাকে কি দেখতে হবে? কার্বন কয়টা? মোট 3টা। 3 যোগ হাইড্রোজেন কয়টা? 3 + 2 + 5, 5টা। নাইট্রোজেন কয়টা? একটা। তাহলে কয়টা হলো? 8টা। 8 - 1, তাহলে 7টা সিগমা বন্ধন। কয়টা সিগমা বন্ধন? 7টা। যদি বলে পাই বন্ধন কয়টা, তাহলে কি করবা এখন? সায়ানাইডের মধ্যে পাই বন্ধন আছে, এই যে সায়ানাইডের সংকেত হচ্ছে এইটা। তাহলে পাই বন্ধন দুইটা আছে না এখানে? পাই বন্ধন কয়টা? দুইটা পাই বন্ধন, দুইটা পাই বন্ধন, দুইটা পাই বন্ধন।
ঠিক আছে, এরপরে দেখো যে কোনো টাইপ বের করা যাবে। এখানে C5 দেখ, এইটা দেখ, আর এইটা দেখ, যা ইচ্ছে তাই দেখ। তুমি যোগ করবা, যোগ করে -1 করবা, শেষ, সিগমা বন্ধন বের হয়ে যাবে। ওকে, পাই বন্ধন বের করলাম এভাবে। এখন আসো অ্যারোমেটিকের ক্ষেত্রে। অ্যারোমেটিক, এই যে এটা হলো অ্যারোমেটিক, বেনজিন। বেনজিনের ক্ষেত্রে 12টা সিগমা বন্ধন আর 3টা পাই বন্ধন। এটা মুখস্থ রাখবা, এটা বের করা যাবে না। বেনজিন বাদে বাকিগুলো বের করা যাবে। ঠিক আছে, বেনজিন বাদে বাকিগুলো বের করা যাবে। তাহলে বেনজিনের সাথে যদি তোমার আরেকটা চক্র যুক্ত হয়, এটার নাম হলো ন্যাপথালিন। ন্যাপথালিনের সংকেত কিভাবে বের করবা? একটা চক্র যুক্ত হইলে কার্বন বাড়বে হচ্ছে 4টা, হাইড্রোজেন বাড়বে 2টা। তাহলে বেনজিনের সংখ্যা C6H6। তাহলে কার্বন কয়টা বাড়ছে? 4টা। হাইড্রোজেন বাড়ছে কয়টা? 8টা। সিগমা বন্ধন কয়টা হবে এখন বলো তো? 10+8 - 1, মানে 17টা সিগমা বন্ধন। পাই বন্ধন কয়টা হবে? 3+2। একটা চক্র বাড়লে 2টা পাই বন্ধন বাড়ে। একটা যখন চক্র বাড়ে 2টা করে পাই বন্ধন বাড়ে, তাহলে 5টা পাই বন্ধন হবে। আর আরেকটা চক্র দিলাম, এটার নাম হলো অ্যানথ্রাসিন। এটার নাম কি? অ্যানথ্রাসিন। অ্যানথ্রাসিনে তাহলে সংকেত কি হবে? এখন কার্বন আরো 4টা বাড়বে, কার্বন আরো 4টা বাড়বে, তাহলে কার্বন 14, হাইড্রোজেন 10। 2টা হাইড্রোজেন বাড়লো, 4টা কার্বন বাড়লো। তাহলে সংকেত কত? C14H10। তাহলে সিগমা বন্ধন কয়টা হবে? 14+10 - 1, 23টা। পাই বন্ধন কয়টা হবে? 5+2, 7টা। তাহলে অ্যানথ্রাসিনের 23টা সিগমা, 7টা পাই। ন্যাপথলিনের 17টা সিগমা, 5টা পাই। আর বেনজিনের 12টা সিগমা, 3টা পাই। বেনজিনটা হচ্ছে আমাদের বেজ, বেনজিনটা আমাদের বেজ। পার, মানে এটা হলো বেজ ধরতে হবে সবসময়, কারণ বেনজিন করতেছি। এখন আমাকে বলো, আফিয়া বলো তো, অ্যানিলিনে কয়টা সিগমা বন্ধন? হ্যাঁ, অ্যানিলিনে কয়টা সিগমা বন্ধন বলো তো? কে বলতে পারবা অ্যানিলিনের সিগমা বন্ধন কয়টা? বলো তো কেউ। অ্যানিলিনের সংকেত আগে লিখতে হবে। এটা হচ্ছে অ্যানিলিনের সংকেত, অ্যানিলিনের সংকেত হচ্ছে এইটা। এখন আমি, আমাকে একটু চিন্তা করো, ধরো বেনজিনে সংকেত হচ্ছে এটা। এখন বেনজিনের সাথে যখন অ্যামিন মূলক যুক্ত হয়, তখন হাইড্রোজেন কমে যায় কয়টা? একটা। তখন C6H5NH2। এটা হয় না? এটা হয়। তাহলে খেয়াল করো, যখন বেনজিনের সাথে NH2 যুক্ত হয়েছে তার নাম অ্যানিলিন। ঠিক আছে, তাহলে দেখো এই NH2 তে বন্ধন কয়টা আছে? 2টা হাইড্রোজেন আছে না এখানে? তাহলে দেখো কি হবে, আলটিমেটলি এরকম হবে না? হাইড্রোজেন 2টা। তাহলে যখন হাইড্রোজেন একটা কমে গেছিল, তখন সিগমা বন্ধন একটা কমে গেছিল।
তাহলে আগে ছিল 12টা, এখন হয়ে গেছে 11টা সিগমা বন্ধন। আর এই যে তিনটা সিগমা বন্ধন, একটা, দুইটা, তিনটা। তাহলে 11 যোগ 3 কত হলো? 14। 14টা সিগমা বন্ধন। যখন অ্যামোনিয়া যুক্ত হয়েছে বা অ্যামিন মূলক যুক্ত হয়েছে, তখন কিন্তু হাইড্রোজেন একটা কমে গেছে। তাহলে হাইড্রোজেনের সাথে এই বন্ধনটা নাই, তাহলে সিগমা বন্ধন একটা কমে গেছে। তাহলে 12টা ছিল 11টা হয়েছে। তারপরে এখানে তিনটা সিগমা বন্ধন মোট। তাহলে মোট 14টা। পাই বন্ধন আগের মতো তিনটাই থাকবে, পাই বন্ধন তিনটাই। তাহলে বেনজালডিহাইড, বেনজালডিহাইডে সিগমা বন্ধন কয়টা? বের করো তো। বেনজালডিহাইডে সিগমা বন্ধন কয়টা? বেনজালডিহাইডে সিগমা বন্ধন কয়টা বের করো। বেনজালডিহাইডের সংকেতটা লেখো। বেনজিনের সাথে কি আছে? 14টা। দেখো, কার্বন, কি? শেষ। শেষ। সরি, এটা হচ্ছে আমি বেনজুইক অ্যাসিড দিছি। সরি, বেনজুইক অ্যাসিড, আমি বেনজালডিহাইড বলে ফেলছি। এটা হলো বেনজুইক অ্যাসিড। বেনজালডিহাইড কোনটা বলো তো? বেনজালডিহাইড হচ্ছে এটা। এটা হলো বেনজালডিহাইড। বেনজালডিহাইড হলো 13টা সিংহ বন্ধন। কয়টা সিংহ বন্ধন? 13টা। ঠিক আছে, বেনজালডিহাইডে 13টা। আর বেনজুইক অ্যাসিডে হচ্ছে 15টা। বেনজুইক অ্যাসিডে কয়টা? 15টা। বুঝতেছো না কিভাবে? আগে 12টা ছিল বেনজিনে, বেনজিন থেকে 12টা থেকে 11টা হয়ে গেছে, কারণ হাইড্রোজেন একটা কমে গেছে। তাহলে 11টা, আর এইখানে একটা 12টা, এখানে একটা 13টা, এখানে একটা 14টা, এখানে একটা 15টা। একটা পাই বন্ধন আছে এখানে, দেখো আর এক্সট্রা একটা পাই বন্ধন আছে। তাহলে 15টা সিগমা বন্ধন, 4টা পাই বন্ধন। খুবই খুবই ভালো মতো মনে রাখবা। আর এইখানে বেনজালডিহাইডে, দেখো বেনজালডিহাইডে 13টা সিগমা বন্ধন, কারণ বেনজালডিহাইডের এখানে কার্বন, কার্বনের সাথে হাইড্রোজেন আছে একটা, আর অক্সিজেন আছে একটা। তাহলে দেখো আগে ছিল 11টা, এখানে ছিল, এখানে 12টা, আর বেনজালডিহাইড হচ্ছে 13টা। হ্যাঁ, 13টাই হবে। আগে 11টা, আর এখানে হচ্ছে কয়টা? দুইটা, তিনটা। তাহলে 14টা। 14টা।
তাহলে বেনজুইক অ্যাসিডে হলো 15টা, আর বেনজালডিহাইডে হচ্ছে 14টা, অ্যানিলিনে 14টা। এগুলো মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত থাকলো। পরবর্তী ক্লাসে আবার অন্য থেকে শুরু করবো, অ্যালকেন থেকে শুরু করবো।